গল্পের শুরুতেই আমাদের গল্পের নায়ক আর নায়িকাকে আমরা একসঙ্গে দেখতে পাই। এটা হচ্ছে আমাদের গল্পের নায়িকা, যার বয়স এখন 18 আর তার নাম হচ্ছে তংনিয়ান। আর এটা হচ্ছে আমাদের গল্পের নায়ক, এরও বয়স 18 আর নাম হচ্ছে ইউনচেং। ওদের দুজনের মধ্যে কিছু একটা জিনিস নিয়ে ঝামেলা চলছে খুব। তংনিয়ান সেই সময় ইউনচেংকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। ইউনচেং বলে, তংনিয়ান, তোমার কি কোনো মন নেই? তুমি এইভাবে আমার ফিলিংস নিয়ে খেলা করছো। তংনিয়ান বলে, আমার মনে হয় আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাই সব থেকে ভালো হবে। ইউনচেং বলে, আমি চাই না তোমার বন্ধু হতে। তংনিয়ান বলে, তাহলে এমন একটা ভাব করো যেন আমাদের কোনোদিনও পরিচয় ছিলই না। কথাটা শুনে ইউনচেং খুব অবাক হয়ে যায় আর বলে, ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে ব্রেকআপটা হয়েই গেল। আর কোনো কথা না বলে ইউনচেং ওখান থেকে মন খারাপ করে চলে যায় আর তংনিয়ান ওখানেই দাঁড়িয়ে থাকে। তংনিয়ানের মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে এই ব্রেকআপটায় সে মোটেই খুশি নয়। তংনিয়ান যখন ওখান থেকে চলে যাচ্ছিল ঠিক সেই সময় ওর পাটা পিছলে যায় আর ও প্রায় পড়েই যাচ্ছিল। এরপর 10 বছর পরেকার ঘটনা দেখানো হয়। এখন তংনিয়ানের বয়স 28 আর তংনিয়ান মাঝে মাঝেই তাদের ব্রেকআপ হওয়ার এই ঘটনাটা স্বপ্নের আকারে দেখে। ঠিক সেই সময়ও ঘড়িতে দেখে যে তখনও 7টা বাজেনি, তাই ও আবারও শুয়ে পড়ে। ঠিক ওই মুহূর্তেই ওর ফোনটা বেজে ওঠে। আসলে ওর অফিসের বিরক্তিকর বস ওকে ফোন করেছে আর ফোন করেই বিশাল একটা কাজের লিস্ট দিয়ে দেয় তংনিয়ানকে। তংনিয়ান তখন কোনোভাবে এই কাজের লিস্টটাকে ইগনোর করার চেষ্টা করে আর বলে যে আমি আজকে অফিসে যাব না, আমার আজকে পেটে ব্যথা, মাথা ব্যথা, অনেক রকম অজুহাত দেখাতে থাকে তংনিয়ান। সেই বস তখন বলে, তুমি যদি আজকে ওভার টাইম করো তাহলে তোমাকে 301 এক্সট্রা দেওয়া হবে। আর এটা শোনার সাথে সাথে তংনিয়ান রাজি হয়ে যায়। এরপরে তংনিয়ান অফিসে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। অন্যদিকে তংনিয়ানের অফিসে সেই বিরক্তিকর বসকে দেখা যায় ও তখন অফিসের প্রায় সমস্ত এমপ্লয়ীদের নিয়ে অফিসের বাইরে কারোর জন্য একটা অপেক্ষা করছে। আর ঠিক সেই সময় ওখানে তংনিয়ান চলে আসে। তংনিয়ান এসে তার বসকে জিজ্ঞাসা করে কি ব্যাপার। তার বস তখন ইশারা বলে যে আজকে নতুন ডিরেক্টর আসছে এই অফিসের। এই নতুন ডিরেক্টর অন্য কেউ নয়, ইউনচেং। ইউনচেং এর গাড়িটা তারপর সেই বড় অফিসের সামনে এসে দাঁড়ায় আর ওই গাড়ি থেকে যখন ইউনচেং নামে ওকে তো দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছিল। আর ইউনচেংকে 10 বছর পর যখন তংনিয়ান দেখতে পায় তখন তো তংনিয়ান একেবারে অবাক হয়ে যায়। ইউনচেং যখন অফিসের ভেতরের দিকে ঢুকছিল তংনিয়ান তখন নিজের মুখটাকে হাত দিয়ে ঢাকা দেয় যাতে কোনোভাবেই না চিনতে পারে ইউনচেং। আর তার সাথে সাথে একটা বড় ফ্রেমের চশমাও পরে নেয়। এরপরে অফিসের সমস্ত এমপ্লয়িরা একসঙ্গেই অফিসের দিকে যেতে থাকে। কিন্তু তংনিয়ানের তো ভেতরে যেতে খুবই নার্ভাস লাগছে, যদি কোনোভাবে ইউনচেংয়ের সঙ্গে দেখা হয়ে যায়। ইউনচেং যখনই অফিসে ঢোকে এই অফিসেরই একটা মেয়ে এমপ্লয়ি সে তখন ইউনচেংকে সমস্ত কিছু দেখিয়ে দেবে বলছিল। এরপর ভয়ে ভয়েই তংনিয়ান তো ঢুকে পড়ে, কিন্তু অফিস থেকে বেরোনোর সময় ওর বসের সঙ্গে দেখা হয়ে যায়। তংনিয়ান ওর বসকে দেখেই বলে যে আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে, আমাকে বাড়ি যেতে হবে। বস তখন বলে যে আজকে যে ফেংচিয়ানের আসার কথা ছিল ও কোনোভাবে ডুব মেরেছে, ওই জন্য আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। নতুন ডিরেক্টরকে ডিলটা সব থেকে ভালো ফেংচিয়ান বোঝাতে পারতো, কিন্তু এখন ওটা তোমাকে বোঝাতে হবে। এটা শুনে তো প্রচণ্ড অবাক হয়ে যায় তংনিয়ান, মানে ও কিভাবে ইউনচেংয়ের সামনে যাবে। কিন্তু সেই বস তংনিয়ানকে অনেক জোর করতে থাকে, তাই শেষমেশ তংনিয়ানকে রাজি হতেই হয়। সেই সময় ইউনচেংয়ের অ্যাসিস্ট্যান্ট ওখানে আসে আর তাড়াতাড়ি করে যে ডিল বোঝাবে তাকে ডাকতে বলে। বস তখন বলে দেয় যে এক্ষুনি যাচ্ছি। তংনিয়ান সেই সময় নিজের আইডি কার্ডটা আর ব্যাগটা তার বসের কাছে তুলে দিয়ে ওখান থেকে চলে যায়। ইউনচেংয়ের এই অ্যাসিস্ট্যান্টের নাম হচ্ছে জাও। অন্যদিকে মিটিং রুমে ইউনচেং বসে যখন কাগজপত্র ঘাটাঘাটি করছিল সেই সময় ওখানে সেই মেয়ে এমপ্লয়িটা আসে আর কফি দিয়ে যায়। মেয়েটা তখন ইচ্ছে করে ইউনচেংকে সিডিউস করার চেষ্টা করছিল, কিন্তু ইউনচেং তো প্রচণ্ড রাফটাফ একটা বস। সেই সময় অ্যাসিস্ট্যান্ট জাও ওখানে তংনিয়ানকে নিয়ে চলে আসে আর পরিচয় দেয় যে এর নাম ফেংচিয়ান। ফেংচিয়ান এখন আজকের ডিলটা খুব সুন্দর করে ইউনচেংকে বোঝাবে। এরপর ওই মিটিং রুম থেকে ওই মেয়েটা আর জাও চলে যায়। ইউনচেং তংনিয়ানকে বলে যে আমি আপনাকে কি নামে ডাকবো। তংনিয়ান বলে ফেংচিয়ান। ইউনচেং বলে যে এই কফিটা আমাকে একটু প্লিজ চেঞ্জ করে দিন। এরপরে খুব সুন্দর দেখে একটা কফি বানিয়ে নিয়ে চলে আসে তংনিয়ান। ইউনচেং যখন কফিটা একটা সিপ নেয় তারপর বলে, তোমার হাতের এই কফি খেয়ে আমার স্কুল জীবনের একটা বন্ধুর কথা মনে পড়ে গেল। তংনিয়ান বলে, মিস্টার ইউনচেং, আমার মনে হয় আপনি আমার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করছেন। এই কথাটা শুনে ইউনচেংয়ের তো মোটেই পছন্দ হয় না আর তারপর বলে, আমাকে এই ডিলটা বুঝিয়ে বলুন।
নিয়ানের সেই সময় মনে পড়ে যায় সেই অনেক বছর আগেকার কথা, যেই সময় ও আর ইউনচেং বসে একসাথে পড়াশোনা করত। কিন্তু তোংনিয়ান সারাক্ষণ ইউনচেংকে হাঁ করে দেখতো, তাই ইউনচেংয়ের কাছে ও মারও খেত। সেই সময় তোংনিয়ানকে যদি কেউ কোনো কিছু বোঝাতে বলতো, তোংনিয়ান জিনিসটা এমন করে বোঝাতো যে উল্টো দিকের মানুষটা বুঝবে তো চাই, আরও উল্টে রেখে যাবে তোংনিয়ানের ওপর। আজকেও তোংনিয়ান ওই ডিলটা ঠিক ওইভাবেই বোঝায়, মানে ও কোনো মানুষকে ঠিকঠাকভাবে কিছু বোঝাতে পারে না। আর তোংনিয়ানের এই বোঝানোটা ইউনচেংয়েরও একদম পছন্দ হয় না। ইউনচেং তোংনিয়ানের হাত থেকে সেই ফাইলটা নিয়ে নেয় আর বলে যে আমার মনে হয় না একজন অ্যাসিস্ট্যান্টের কোনো প্রজেক্ট এইভাবে বোঝানো উচিত, এরকমভাবে বোঝালে ডিল কেউ ফাইনাল করবে না। তোংনিয়ান সেই সময় ইউনচেং অনেক কাছে আসলে প্রায় পড়েই যাচ্ছিল, ইউনচেং তখন তোংনিয়ানকে ধরে ফেলে। তোংনিয়ান চশমাটা খোলে আর বলে অনেকদিন পর দেখা হলো ইউনচেং। আসলে ইউনচেং প্রথমেই তোংনিয়ানকে চিনতে পেরেছিল, তাই তো ওকে এতগুলো কথা বলছিল। ইউনচেং রাগ করে তোংনিয়ানকে সে সময় ছেড়ে দেয়। তোংনিয়ান আবার বাঁচার জন্য ইউনচেংয়ের কলারটা ধরে, আর তাতে করে দুজন মিলে একসঙ্গে ফ্লোরের ওপর পড়ে যায়। আর এইভাবেই 10 বছর পর ওদের দুজনে দেখা হয়। এরপর তাড়াতাড়ি করে ইউনচেং ওখান থেকে উঠে যায়, আর তারপরে তোংনিয়ান। ইউনচেং বলে টেকনিক্যাল ডিরেক্টরের জায়গায় আজকে তুমি এসেছো কেন তোংনিয়ান? তোংনিয়ান বলে আমাকে বস জোর করেছে বলেই আমি এসেছি, না হলে হঠাৎ করে এরকম দেখা করার কোনো ইচ্ছেই ছিল না আমার। এবার তোংনিয়ান সেই সময় অনেক ভালোভাবে ইউনচেংয়ের সঙ্গে কথা বলতে থাকে, কারণ ডিলটা যদি ফাইনাল হয় তবে বসের থেকে বেশ মোটা একটা টাকা রোজগার করতে পারবে তোংনিয়ান। কিন্তু ইউনচেং কিছুতেই বলে না যে সেই ডিলটা ফাইনাল করবে কি না। তোংনিয়ান বলে তুমি তো জানো আমি কোনো জিনিস ভালো করে বোঝাতে পারি না। ইউনচেং বলে তাহলে তোমাকে সেরকম প্রফেশনাল হতে হবে। তোংনিয়ান বলে ওটা আমার কাজ নয়, ওটা ফেনচিয়ানের কাজ। ইউনচেন বলে অত কিছু বোঝার দায়িত্ব তো আমার নয়, আমি এসেছি ডিল ফাইনাল করতে, আমার পছন্দ হলে করব, না হলে নয়। ইউনচেনের ওপর সেই সময় তোংনিয়ানের অনেক রাগ হচ্ছিল। তোংনিয়ান রাগ করে ওখান থেকে যখনই চলে যাচ্ছিল, ইউনচেং বলে যে তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছ। তোংনিয়ান বলে তাহলে তুমি বলো এই ডিলটা কিভাবে ফাইনাল করা যায়। এরপরে তোংনিয়ানের বোঝানোর কথা সেখানে উল্টে বোঝানো শুরু করে ইউনচেং। আর সে স্কুল জীবনের মতোই এবারের বোঝানোটাতেও কিছুতেই মন দিচ্ছিল না তোংনিয়ান, তাই আজকেও ওই ইউনচেংয়ের কাছে মার খায়। এই সময় অ্যাসিস্ট্যান্ট জাও ওখানে চলে আসে। আসলে এই জাও, ইউনচেং আর তোংনিয়ান একই স্কুলে পড়াশোনা করতো, তাই জাওয়ের মনে হচ্ছে যে এত বছর পর যেহেতু তোংনিয়ানের সঙ্গে দেখা হয়েছে ওর বস মানে ইউনচেংয়ের, তাহলে আজকে তো ওদের দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু হবে। জাও বলে যে এবার আমাদেরকে এই প্রজেক্টের ব্যাপারে বুঝিয়ে বলতে হবে। আর তোংনিয়ান সেই সময় জাওয়ের দিকে তাকিয়ে হা হা করে হাসতে থাকে, কারণ এবার ওকে পরীক্ষা দেওয়ার পালা, আর এই সমস্ত বোঝানো কিছু রেকর্ড হবে জাওয়ের টেপ রেকর্ডারে। কিছুক্ষণ পরে সেই মিটিং রুম থেকে ওরা সবাই মিলে বেরিয়ে আসে। সেই বস জিজ্ঞাসা করে যে আপনি কি ফাইনাল করলেন? ইউনচেং বলে আমাকে একটু সময় দিতে হবে, তারপরেই আমি উত্তর দেব। পেছনে সেই সময় তোংনিয়ানকে ভীষণ চিন্তিত দেখা যায়, ওই তো জানে যে ও কীরকম বুঝিয়েছে। এরপরে যাও আর ইউনচেংকে একসঙ্গে গাড়িতে দেখা যায়। যাও সেই সময় বলে আমি টেপ রেকর্ডারটা বুদ্ধি করে তোমার এক্স গার্লফ্রেন্ড তোংনিয়ানের ব্যাগে রেখে দিয়েছি, এবার ও ওটা দিতে তোমার কাছেই আসবে, তাতে করে তুমি কিন্তু ওর সঙ্গে কথা বলতে পারবে, আর এটাও জানতে পারবে যে তোমার সঙ্গে আসলে ও ব্রেকআপটা কেন করেছিল। তার সাথে সাথে তোমরা একটু কথাও বলে নিতে পারবে। ইউনচেং সেই সময় রাগ রাগ চোখ দিয়ে ওর অ্যাসিস্ট্যান্ট জাওয়ের দিকে তাকিয়ে থাকে। এরপর তোংনিয়ান চলে আসে অফিস রুমে আর এসে বসে কাজ করা শুরু করে, কিন্তু মনটাও ভীষণ খারাপ ছিল। হঠাৎ করে চেয়ারে বসতে ও সিটের ওখান থেকে পেয়ে যায় সেই রেকর্ডারটা। ওটা ফেরত দেওয়ার জন্য ও তখন জাওকে কল করে, আর জাও বলে যে আমরা অফিসের বাইরে গাড়িতে দাঁড়িয়ে আছি, তুমি এসে ওটা দিয়ে যাও। ফোনটা রেখে জাও বলে দেখেছো বস আমার মাথায় কত বুদ্ধি, এইবার তুমি ওকে জিজ্ঞাসা করবে তোমাকে কেন 10 বছর আগে হঠাৎ করে ঠকিয়েছে। তোমাকে যেভাবে যেভাবে শিখিয়েছি তুমি ঠিক সেভাবে সেভাবে ওকে জিজ্ঞাসা করবে। কথাগুলো বলার পরে জাও গাড়ি থেকে নেমে চলে যায়। কিছুক্ষণ পরে তোংনিয়ান সেই গাড়ির বাইরে চলে আসে, আর গাড়ির ভেতরে জাওয়ের বদলে একে দেখে মানে ইউনচেংকে দেখে খুব অবাক হয়ে যায়। তোংনিয়ান বলে এটা আমি জাওকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি, কারণ এটা হয়তো জাওয়ের নেক্সট টাইম দরকার হতে পারে। ইউনচেং বলে কিসের নেক্সট টাইম, আমি ঠিক করেছি এই প্রজেক্টটা আমি করব না। তোংনিয়ান খুব অবাক হয়ে জিজ্ঞাসা করে কেন? ইউনচেং বলে গাড়ির ভেতর উঠে এসো, কারণটা আমি বলছি। তোংনিয়ান এবার একটু ঘাবড়ে যায়, আসলে ও গাড়ির ভেতর উঠতে চাইছিল না, কিন্তু কারণটা জানার জন্য ও গাড়ির ভেতরে চলেই আসে। আর সেই সময় তোংনিয়ানের হাত থেকে ওই রেকর্ডারটা পড়ে যায়। দুজন মিলে একসঙ্গে ওটা তুলতে গেলে মাথায় ঠোকাঠুকি লেগে যায়। তারপরে ইউনচেং সে নিজেই ওই রেকর্ডারটা তুলে নেয়।
ইউনচেং বলে, তুমি সত্যি সত্যি রেজাল্ট জানতে চাও? তোংনিয়ান বলে, অবশ্যই, এটাই তো আমার কাজ। ইউনচেং বলে, তাহলে চলো একটা গেম খেলা যাক। আমি যা জিজ্ঞাসা করবো তোমাকে সত্যি বলতে হবে, আর তারপর তুমি আমায় জিজ্ঞাসা করবে, আমিও তোমাকে সত্যি বলবো। তোংনিয়ান তাতে রাজি হয়ে যায়। ইউনচেং বলে, তুমি কি এখন সিঙ্গেল? তোংনিয়ান খুব অবাক হয়ে যায় এরম প্রশ্নে, আর তারপর সত্যিটা বলে যে হ্যাঁ। ইউনচেং বলে, তোমার কি কোনো প্ল্যান রয়েছে এই বছরে বিয়ে করার? তোংনিয়ান বলে, না। ইউনচেং বলে, এবার তুমি বলো যে আমার সঙ্গে তুমি কেন ব্রেকআপ করেছিলে? তোংনিয়ান বলে, সেটা তো আমি সেই সময় এক্সপ্লেন করেছিলাম। ইউনচেং বলে, তুমি সেদিন মিথ্যে বলেছিলে, আমি আজকে সত্যিটা শুনতে চাই। তোংনিয়ান বলে, ইউনচেং, এতগুলো বছর কেটে গেছে, তুমি এখনো আমার থেকে এই উত্তরটা জানার জন্য পাগল হয়ে আছো? তুমি আসলে সেই সময় আমাকে টেকেন ফর গ্র্যান্টেড মনে করেছিলে, সবসময় তোমার পেছনে পেছনে ঘুরবো, তোমার সাথে সাথে থাকবো। হঠাৎ করে যখন আমি সমস্ত কিছু বন্ধ করে দিলাম, তখন তুমি আর ওটা মেনে নিতে পারোনি। ইউনচেং তখন কি বলবে বুঝতে পারছিল না, আর তারপর বলে, তুমি খেলার রুল মানোনি, তুমি আবারও মিথ্যে কথা বলেছ। তোংনিয়ান বলে, এতগুলো বছরে তুমি একটুও বদলাওনি, আমি যেভাবেই উত্তর দিই না কেন তুমি কখনোই স্যাটিসফাইড হবে না, তার সাথে সাথে অন্যের ফিলিংসের দামও কখনো দেবে না। কেন তুমি বুঝতে পারো না? সবার মন একই রকম হয় না, সবাই সব কিছু মেনে নিতে পারে না, আর পৃথিবীতে এমন কিছু প্রশ্ন থাকে যার সরাসরি কোনো উত্তর হয় না। কথাগুলো বলার পরে তোংনিয়ান গাড়ি থেকে নেমে যায়। ইউনচেং ভাবতে থাকে যে আসলে কি ওই ভুলটা করেছিল 10 বছর আগে। সন্ধ্যা হয়ে গেলে অফিস থেকে তোংনিয়ান তখন বাড়ির দিকে যাচ্ছিল, আর হঠাৎ করে একটা বাইকের সঙ্গে ওর ধাক্কা লাগতেই যাচ্ছিল, ঠিক সেই সময় ওকে ইউনচেং বাঁচিয়ে নেয়। আর হঠাৎ করে এভাবে রাস্তায় ইউনচেংকে দেখে তোংনিয়ান খুব অবাক হয়ে যায়। সেই বাইকে থাকা লোকটা ফুল দেখে বলে যে, স্যার, আপনি আপনার গার্লফ্রেন্ডকে এটা দিয়ে রাগ ভাঙিয়ে দিন। ইউনচেং বলে, ওর সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক নেই যাতে ওকে আমি গোলাপ ফুল দেব। তোংনিয়ান তখন রেগে বলে, হ্যাঁ, 10 বছর আগে তো আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, তাহলে এখন কেন ফুল দেবে ও? কথাগুলো শুনে সেই ফুল বিক্রেতাই কনফিউজড হয়ে যায়, আর কোনো কথা না বলে ওখান থেকে চলেও যায়। তোংনিয়ান বলে যে আমাদের দুজনের দুনিয়াটা সম্পূর্ণ আলাদা, তাই আমাদের মধ্যে দূরত্ব রাখাই ভালো হবে। ইউনচেং বলে, আমাদের যদি দুনিয়া আলাদাই হয়ে থাকে, তাহলে কেন 10 বছর আগে তুমি আমার দুনিয়ায় আসার চেষ্টা করেছিলে? তোংনিয়ান বলে, সেই সময় আমার বয়স কম ছিল, তাই আমি বোকা ছিলাম, আর সেই সব নিয়ে আমি এখন ভাবিও না। ইউনচেং মন খারাপ করে বলে, সত্যিটা বলার জন্য ধন্যবাদ। তোংনিয়ান যখন ওখান থেকে চলে যাচ্ছিল, ইউনচেং তখন তোংনিয়ানের হাতটা ধরে, আর হাত ধরে এত জোরে টান দেয় যে তোংনিয়ান পুরো ইউনচেংয়ের গায়ের ওপর পড়ে যায়, আর এইভাবেই ওরা আবারও কাছাকাছি চলে আসে। পরের দিন সকালবেলা তোংনিয়ানকে কাজ করতে দেখা যায়, আর ঠিক সেই সময় ওর কাছে ইউনচেং আসে। ইউনচেংকে হঠাৎ এখানে দেখে খুব অবাক হয়ে যায় তোংনিয়ান। তোংনিয়ান বলে, কোনো কিছু লাগবে? ইউনচেং বলে, আমি মিস্টার হুয়ের কাছ থেকে কিছু পেপারস নিতে এসেছি। তোংনিয়ান বলে, কিন্তু বস তো এখানে নেই এখন। ইউনচেং বলে, তাহলে তোমাকে একটু সমস্যায় ফেলতে চাই আমি, আমাকে এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে দাও। তোংনিয়ান অবাক হয়ে বলে, আমি? তোমার ড্রাইভারেরই তো তোমাকে নিয়ে যাওয়ার কথা। ইউনচেং বলে, ও ড্রিঙ্ক করেছে তাই ড্রাইভ করতে পারবে না। তোংনিয়ান বলে, তাহলে তুমি নিজেই ড্রাইভ করে চলে যাও। ইউনচেং সেই সময় পকেট থেকে বিয়ারের ক্যানটা বের করে কিছুটা ড্রিঙ্ক করে, আর বলে, এবার আমিও ড্রিঙ্ক করেছি, তাই আমিও ড্রাইভ করতে পারবো না। এটা দেখে তোংনিয়ান তো খুব রেগে যায়, আর তোংনিয়ান বুঝতে পারে যে ইউনচেং ওকে জ্বালানোর জন্য এগুলো করছে। আর কি করা যাবে, তোংনিয়ানকে তো যেতেই হয়। ওরা যখন একসঙ্গে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, সেই সময় ইউনচেং জিজ্ঞাসা করে, মিসেস লু কেমন আছে? তোংনিয়ান খুব অবাক হয়ে বলে, আমার মা ভালোই আছে, ডাক্তার বলেছিল যে খুব বেশি হলে 5 বছর বাঁচবে, আর এখন 4 বছর হয়ে গেছে, তবুও মা ঠিকই আছে। ইউনচেং খুব অবাক হয়ে বলে, কি বললে তুমি? তোংনিয়ান বলে, তুমি আমার মায়ের শরীরের কথা জানতে চাইলে না? ইউনচেং বলে, তোমার মা এখন এতটাই অসুস্থ? তোংনিয়ান একটু মন খারাপ করে বলে, তুমি তো আমার মায়ের স্টুডেন্ট ছিলে, তুমি তো আমার মাকে খুব ভালো করেই জানো। তো বোঝা যায় তোংনিয়ানের মা একজন টিচার, আর তার কাছেই পড়াশোনা করতো ইউনচেং। তোংনিয়ান জানায় যে বেশ কিছু বছর আগে ওর মায়ের ক্যান্সার ধরা পড়েছে। তোংনিয়ানের মায়ের শরীর খারাপের কথা শুনে খুব মনটা খারাপ হয়ে যায় ইউনচেংয়ের। এরপরে ওরা দুজনে চলে আসে এয়ারপোর্টের পার্কিং লটে। ইউনচেং বলে যে আমি একটা কোম্পানির সঙ্গে মিটিং করতে যাচ্ছি, সেখানে তোমাদের কোম্পানির এয়ার কম্প্রেসার নিয়েই কথা হবে, আর সেটা ব্যবহার করা হবে। তাতে যদি ওই কোম্পানি খুশি হয়, তাহলে তোমাদের এই কোম্পানির এয়ার কম্প্রেসার আরও অনেক বিক্রি হতে চলেছে। তাতে আমার অনেক সময় লাগবে, আর তারপরেই আমি ফিরে আসবো। তোংনিয়ান বলে, ঠিক আছে। ইউনচেং বলে, আমি কি বলছি সেটা কি তুমি বুঝতে পেরেছো? তোংনিয়ান বলে, কি? ইউনচেং বলে যে আমার সময় লাগবে, আর আমি যতক্ষণ না ফিরবো ততক্ষণ আমার গাড়ির দায়িত্ব তোমার।
তংনিয়ান অবাক হয়ে বলে, অতক্ষণ আমি এই গাড়িটা কি করে পাহারা দেব? তাছাড়া প্রত্যেক ঘন্টায় 10-1 করে দিতে হয় পার্কিং লটে। তুমি ফিরে এসো, তারপর আমি আবার তোমাকে বাড়ি অবধি নিয়ে যাব। ইউনচেন বলে, তোমার বাড়িতে পার্ক করে রাখো, আমি আজকে ফিরবো না। এটা শুনে খুব অবাক হয়ে যায় তংনিয়ান। তংনিয়ান বলে যে গাড়ির যদি কিছু হয় তার কিন্তু দায় আমার নয়। ইউনচেন বলে, ঠিক আছে, তুমি তোমার বাড়ির পার্কিং লটে ওটা রেখে দিও, আমি তার দাম দিয়ে দেবো। এটা শুনে তংনিয়ান খুব খুশি হয়ে যায় আর বলে যে চিন্তা করো না, আমি আমার জীবন দিয়ে গাড়িটাকে রক্ষা করব। ইউনচেন বলে, ভুল, গাড়ির থেকে তুমি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। কথাটা শুনে তংনিয়ান একেবারে অবাক হয়ে যায়। ইউনচেন সেই সময় তংনিয়ানের মাথায় হাতও বুলিয়ে দেয় আর তারপরে ওখান থেকে চলে যায়। তংনিয়ান ভাবতে থাকে যে ইউনচেনকে ওর সঙ্গে আবারও প্রেম করার চেষ্টা করছে। রাত হয়ে গেলে চিউচিউ নামের একটা মেয়েকে দেখা যায়। ওই মেয়েটা আসলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আর সোশ্যাল মিডিয়াতেই ও সেই সময় লাইভ করছিল। সোশ্যাল মিডিয়াতে চিউচিউ কিন্তু বেশ ফেমাস। সেই সময়ই বাড়িতে ফিরে আসে তংনিয়ান। আসলে তংনিয়ান আর চিউচিউ একই বাড়িতে থাকে, আর সাথে সাথে ওরা দুজন কিন্তু একে অপরের ভীষণ ভালো বন্ধু। চিউচিউ জিজ্ঞাসা করে, কিরে তোর আজকে ফিরতে এত দেরি হলো? তংনিয়ান বলে, কেন আবার হবে, ওভার টাইম ছিল। চিউচিউ বলে, তোর বসটা তোকে দিয়ে সব সময় খাটায়। তংনিয়ান বলে, জানিস তো, আমার না একটা কথা বলার আছে। আমার মনে হয় আমি প্রেমে পড়েছি। চিউচিউ বলে, কার সাথে? দাঁড়া, তোর বলার আগে আমি গেস করি। এটা কি তোর 10 বছর আগের এক্স বয়ফ্রেন্ড ইউনচেং? এটা শুনে খুব অবাক হয়ে যায় তংনিয়ান আর বলে, না না, ও নয়, অন্য একজন। চিউচিউ বলে, তুই তো 10 বছরে তোর এক্স বয়ফ্রেন্ডের থেকে এখনো বাড়ি হতে পারিসনি, তা ওর ওপর ছাড়া তুই আর কার ওপরই বা প্রেম করবি? যাই হোক, যদি অন্য কারোর ওপরও প্রেমে পড়ে থাকিস তাহলে সেটা ভালোই নিউজ। তংনিয়ান সেই সময় কি বলবে আর কি করবে বুঝতে পারে না। তংনিয়ান বলে যে আমার কোম্পানি যে নতুন ডিরেক্টর, সে তার গাড়িটা আমার জিম্মায় দায়িত্ব রেখে চলে গেছে। এই গাড়িটার পুরো দায়িত্ব এখন আমার। এটা শুনে চিউচিউ খুব অবাক হয়ে যায় আর বলে, কোনো ছেলে যদি তার নিজের গাড়ির দায়িত্ব কোনো মেয়ের ওপর দেয় তাহলে সেটার মানে জানিস? তংনিয়ান অবাক হয়ে বলে, না। চিউচিউ বলে, একটা গাড়ি হচ্ছে একটা ছেলের কাছে তার সেকেন্ড হোম, আর সেটার দায়িত্ব যদি কোনো মেয়েকে দেওয়া হয় তার মানে সেই ছেলেটা মেয়েটাকে অনেক বিশ্বাস করে আর ভালোবাসে, সেই জন্যই তো দায়িত্ব দিয়েছে। এটা শুনে তংনিয়ান তো দারুণ খুশি হয়ে যায় আর মুচকি মুচকি হাসতে থাকে। এটা ভেবে যে ইউনচেং ওকে অনেক বিশ্বাস করে আর ভালোবাসে। পরের দিন সকাল হয়ে গেলে চিউচিউ তখন আবারও সোশ্যাল মিডিয়াতে লাইভ করছিল আর তার পাশে বসে তংনিয়ান ব্রেকফাস্ট করছিল। চিউচিউ সেই সময় তংনিয়ানকে জোর করে নিজে লাইফের মধ্যে ঢোকায় আর বলে, দেখো, ওর মতোই ওভাল ফেস থাকলে তোমরা এইভাবে কন্ট্রোল করবে। হঠাৎ করে এইভাবে লাইভে আসার জন্য তংনিয়ানের তো খুব লজ্জা লাগে। সেই সময় চিউচিউ দেখতে পায় ওর লাইভে কেউ অনেকগুলো স্টার পাঠিয়েছে, আর স্টার পাঠানো মানেই টাকা পাঠানো। যেটা দেখে চিউচিউ একেবারে অবাক হয়ে যায় আর তংনিয়ানকে বলে, দেখ, আমাকে একজন অনেক টাকা পাঠিয়েছে। যে এতগুলো স্টার পাঠিয়েছে সে বলে যে আমি আসলে ওই মেয়েটার জন্য পাঠিয়েছি, ওই মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। এটা শুনে চিউচিউ খুব খুশি হয়ে যায়। সেই ছেলেটা বলে যে, তবে আমার একটা রিকোয়েস্ট আছে, আমি আপনার পাশে বসে থাকা ওই মেয়েটার উইচ্যাট নাম্বার চাই। চিউচিউ তখন প্রচণ্ড কনফিউজড হয়ে পাশে তংনিয়ানের দিকে তাকায় আর তংনিয়ান তো অবাক যে ওর উইচ্যাট নাম্বার কে না কে চেয়েছে। এরপর চিউচিউ তংনিয়ানকে ভীষণ করে রিকোয়েস্ট করা শুরু করে যেন ওর উইচ্যাট নাম্বারটা ওই ছেলেটাকে দেয়। তাতে করে ছেলেটা মাঝে মাঝেই যদি চিউচিউকে এইভাবে স্টার পাঠায় তাহলে চিউচিউ তো অনেক বড় লোক হয়ে যাবে। কিন্তু তংনিয়ান তো কিছুতেই রাজি হয় না। অচেনা একজনকে নিজের উইচ্যাট নাম্বার কেনই বা কেউ দেবে? তবে নিজের বন্ধু এত জোর করছে বলে তংনিয়ান সেই সময় রাজি হয়েই যায়। তংনিয়ান রাজি দেখে খুব খুশি হয়ে যায় চিউচিউ। এরপরেই তংনিয়ান চলে আসে অফিসে। আসলে ওর বস ডেকে পাঠিয়েছিল। বস তখন নতুন একটা প্রজেক্টের দায়িত্ব দিয়ে দেয় তংনিয়ানের উপর। তংনিয়ান সে সময় খুব অবাক হয়ে যায়, কারণ উল্টো দিকে যে পাবলিক তাদের ডিম্যান্ডগুলো শুনে। কারণ আজ পর্যন্ত এরকম ডিম্যান্ড কোনো কাস্টমারের থেকে শুনতে পায়নি তংনিয়ান। তবে কি করা যাবে, এটা তংনিয়ানের কাজ, করতে তো ওকে হবেই। রাত হয়ে গেলে তংনিয়ান তখন অফিসে একা বসেই কাজ করে, কারণ ওই নতুন প্রজেক্টটা ওর কাছে অনেক টাফ। সেই সময় সেই লাইভে থাকা লোকটা মেসেজ করে বলে, কেমন আছো তুমি, কি করছো এখন? তংনিয়ান ভাবে এই লোকটাকে একদম ছোট রিপ্লাই করতে হবে। তংনিয়ান বলে, ভালো আছি। তখন দেখা যায় যে আসলে এই লোকটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে ইউনচেং। ইউনচেং আসলে লুকিয়ে লুকিয়ে তংনিয়ানের সঙ্গে কথা বলবে বলেই এভাবে ছদ্মবেশে ওর সাথে কথা বলছে। ইউনচেং জিজ্ঞাসা করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? তংনিয়ান বলে, লাইন মারার চেষ্টা করছে বলে এতটা ডিরেক্ট জিজ্ঞাসা করছে। তংনিয়ান বলে, আমার তো বয়ফ্রেন্ড নেই, কিন্তু আমার হাজবেন্ড আছে।
আর সাথে সাথে আমার একটা 1.5 বছরের বাচ্চা আছে, আর আমি সেকেন্ড বেবির জন্য ট্রাইও করছি। তুমি বরঞ্চ চিউ চিউয়ের সঙ্গে লাইন মারার চেষ্টা করতে পারো, ও এখনও সিঙ্গেল আছে। এটা বলেই ও চ্যাট করাটা বন্ধ করে দেয়। আর তৌনিয়ানের থেকে এই কথাগুলো শুনে ইউনচেন হাসতে থাকে। এই সময় ওই মিটিংয়ে থাকা একটা মেয়ে ইউনচেনের কাছে এসে জিজ্ঞাসা করে যে তুমি কি সিঙ্গেল? ইউনচেন বলে যে না, আমার একটা ওয়াইফ রয়েছে আর সাথে একটা বাচ্চাও আছে, আর আমরা সেকেন্ড বেবির জন্য ট্রাই করছি। মানে যে কথাটা তৌনিয়ান বলেছে সেই কথাটা ইউনচেন বলেছে। মেয়েটা তো হতাশ হয়ে ওখান থেকে চলে যায়। তৌনিয়ান যখন আবারও কাজ করা শুরু করে সেই সময় ইউনচেন মেসেজ করে জানায় যে কালকে 10টার সময় আমাকে এয়ারপোর্ট থেকে নিতে আসবে। পরের দিন সকাল হয়ে গেলে ইউনচেন আবারও ফিরে আসে আর গাড়িতে অপেক্ষা করতে থাকে তৌনিয়ান। সেই সময় গাড়ির ভেতরে ইউনচেন চলে আসে। ইউনচেন সেই সময় একটা প্যাকেট তৌনিয়ানের দিকে এগিয়ে দেয়। তৌনিয়ান অবাক হয়ে বলে এটা আমার জন্য। তৌনিয়ান তখন ওই প্যাকেটটা নিয়ে নেয় আর খুলে দেখে যে ওটার ভেতরে খুব সুন্দর একটা কেক রয়েছে। ইউনচেন বলে এটা আমি বানিয়েছি, কিন্তু তৌনিয়ান দেখতে পায় যে ওই বাক্সের গায়ে দামটা লেখা রয়েছে, মানে ইউনচেন ওটা বানায়নি। তারপরে তৌনিয়ান ওটা পেছনের সিটে রেখে দেয়। এরপর সেই কোম্পানির বস আর ইউনচেনকে একসঙ্গে দেখতে পাওয়া যায়। ইউনচেন কিন্তু এখনও ডিলটা ফাইনাল করেনি। ইউনচেন সোজা তৌনিয়ানের কাছে আসে আর বলে কিছু হয়েছে? তৌনিয়ান মন খারাপ করে বলে যে সামনে একটা এক্সিবিশন হতে চলেছে, সেটার জন্য একটা পোস্টার বানাতে হবে। আর এখনও পর্যন্ত 12টার বেশি পোস্টারও বানিয়ে ফেলেছে, কিন্তু প্রত্যেকটাতেই বস রিজেক্ট করে দিয়েছে। ইউনচেন সেই সময় পোস্টারগুলো দেখার জন্য তৌনিয়ানের ভীষণ কাছে চলে আসে, আর তাতে করে তৌনিয়ান তো নার্ভাস ফিল করতে থাকে, ওর হার্টবিট বেড়ে যায়। ইউনচেন তখন একটা খুব সুন্দর পোস্টার বানানোর আইডিয়া দিয়ে দেয় তৌনিয়ানকে, আর সেই আইডিয়াটা তৌনিয়ানের বেশ ভালো লাগে। এরপর ইউনচেন ওখান থেকে চলে যায়। তৌনিয়ান ভাবতে থাকে যে ইউনচেন ইচ্ছে করে করে ওর কাছে আসার চেষ্টা করছে। এরপর তৌনিয়ান সেই প্রজেক্টটা নিয়ে কাজ করা শুরু করে, যে প্রজেক্টটার দায়িত্ব ওর বস ওকে দিয়েছে। তৌনিয়ান তো কিছুই বুঝতে পারছিল না প্রজেক্টটা ঠিক কী করে কী করবে, তাই ও ওর ফ্রেন্ডের থেকে হেল্প চাইছিল। তারপরে সেই প্রজেক্টটার সমস্ত আইডিয়াটা বসকে দেখালে বসের পছন্দ হয়ে যায়। রাত হয়ে গেলে তৌনিয়ানকে দেখা যায় ইউনচেন সেই সময় আবারও সেই ফেক আইডি থেকে ওকে মেসেজ করতে শুরু করে। তৌনিয়ানের তখন একটু সন্দেহ হয় আর জিজ্ঞাসা করে তোমার বয়স কত? ইউনচেন বলে যে 28। তৌনিয়ান বলে 28 কি করে হবে, তোমার প্রোফাইলে তো লেখা রয়েছে তোমার বয়স 18। ইউনচেন বলে আসলে আমার বয়স 28 হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় আমি এখনও সেই 18 বছর বয়সেই আটকে আছি। তৌনিয়ান তখন আরও খুঁচিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি কাজ করো? ইউনচেন বলে আমি একটা কোম্পানির প্রজেক্ট ম্যানেজার, আর নতুন নিউ এনার্জি নামের যে ভেহিকেলসটা তৈরি হচ্ছে সেখানকার ম্যানেজমেন্টে আছি। এটা শুনে তৌনিয়ান খুব অবাক হয়ে যায় আর বলে আমরা তো তাহলে সেম প্রফেশনে। কথাটা বলার পরে ইউনচেন ভাবতে থাকে যে আমার কি বলা ঠিক হয়েছে আমি প্রজেক্ট ম্যানেজার? কারণ একটা প্রজেক্ট ম্যানেজারের পক্ষে কি সম্ভব কোনো একটা মেয়েকে লাইভে 1 লাখ টাকা পাঠানো? এই ব্যাপারে তখন তৌনিয়ান জিজ্ঞাসা করে যে একটা মেয়েকে এত টাকা হঠাৎ করে পাঠানোর কারণ কি? ইউনচেন বলে ওটা তো আমি তোমাকে দেখে পাঠিয়েছি, আসলে আমি তো সিঙ্গেল, সেই জন্য আমার সমস্ত টাকা জমানোই থাকে, আর আমি টাকা খরচ করতেও ভালোবাসি, তাই পাঠিয়ে দিয়েছি। এইসব দেখে তো একেবারে অবাক হয়ে যায় তৌনিয়ান, মানে মানুষের কত টাকা থাকলে মানুষ লাইভে 1 লাখ টাকা পাঠিয়ে দেয়। তৌনিয়ান বলে আমার তোমার সঙ্গে কথা বলতে একদম ভালো লাগে না, বাই, গুড নাইট। এটা বলে তৌনিয়ান লাইট ফাইট অফ করে ঘুমিয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই তৌনিয়ান যখন অফিসে আসে সেই সময় চিংফেন দৌড়ে ওর কাছে আসে আর বলে যে প্রজেক্টটা বানিয়েছে সেটার লোগোটা কিভাবে ব্লার হয়ে গেছে। এটা দেখে তৌনিয়ান খুব অবাক হয়ে যায়, এত কষ্ট করে সব কিছু করলো তবু লোগোটা হয়ে গেল ব্লার। এরপর ওরা প্রিন্টারে অনেকবার করেই সেইটা বার করে, কিন্তু প্রত্যেকবার একই প্রবলেম হচ্ছে, লোগোটা ব্লারই আসছে, একদম ক্লিয়ার কিছুতেই হচ্ছে না। চিংফেন বলে যে ওরা যদি আধ ঘন্টার মধ্যেই লোগোটা ঠিকঠাক করে বানিয়ে না ফেলতে পারে তাহলে খুব সমস্যা হয়ে যাবে। তৌনিয়ানও তখন বুঝতে পারছিল না কি করবে। ইউনচেন সেই সময় ফেক আইডি থেকে মেসেজ করে কি করছো তুমি, কিন্তু সেই চিন্তার মধ্যে মেসেজে রিপ্লাই করে না তৌনিয়ান। ইউনচেন আবার মেসেজ করে যে কোনো কারণে কি তোমার মন খারাপ? তৌনিয়ান সেই সময় পুরো প্রবলেমটাই ইউনচেনকে খুলে বলে। ইউনচেন সেই সময় ওর অ্যাসিস্ট্যান্ট জাওকে তাড়াতাড়ি করে চাংতিয়ান ইন্ডাস্ট্রির লোগোটা খুঁজে দিতে বলে। এরপর ইউনচেন সেই কোম্পানির লোগোটা একদম ক্লিয়ার একটা এইচডি পিকচার পাঠিয়ে দেয় তৌনিয়ানকে, আর এই ক্লিয়ার লোগোটা দেখে খুব খুশি হয়ে যায় তৌনিয়ান। রাত হয়ে গেলে তৌনিয়ান ইউনচেনকে থ্যাংক ইউ জানায়, আর এই ঘটনার পর থেকে ইউনচেনের সঙ্গে ওর কথা বলতেও বেশ ভালো লাগছে এখন। যতই হোক মানুষটা তো অনেক হেল্পফুল। পরের দিন সকালবেলা তৌনিয়ানকে অফিসে দেখা যায়, আর ঠিক সেই সময় ওর কাছে আসে সেই চিংফেন।
চিংফেন বলে যে আমার কাছে হেভি গসিপ করার নিউজ আছে। তংনিয়ান বলে কি নিউজ? চিংফেন বলে যে ইউনচুনের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় তংনিয়ান। তংনিয়ান জিজ্ঞাসা করে কি হয়েছে? চিংফেন বলে কনস্ট্রাকশনের জায়গায় গিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তংনিয়ানের সেই সময় অনেক টেনশন হচ্ছিল ইউনচেনের জন্য। এরপর তাড়াতাড়ি করে তংনিয়ান বেরিয়ে পড়ে অফিস থেকে, আর সেই অ্যাসিস্ট্যান্ট জাওকে ফোন করে জিজ্ঞাসা করতে থাকে যে ইউনচেন এখন কোন হসপিটালে আছে বা কেমন আছে। নিয়ান তারপর তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে ইউনচেনের সঙ্গে দেখা করবে বলে, কিন্তু সেই সময় ওখানে থাকা দুজন সিকিউরিটি গার্ড তংনিয়ানকে আটকে দেয় আর বলে বসের অ্যাপ্রুভাল ছাড়া কাউকেই ভেতরে অ্যালাউ করা যাবে না। তংনিয়ান বলে যে ও তো বসের কোম্পানির থেকেই এসেছে, কিন্তু তবুও ওই সিকিউরিটি গার্ডরা ওকে ঢুকতে দেয় না। সেই সময় ওখানে একটা মেয়ে আসে আর বলে যে ইউনচুনকে যেন কেউ ডিস্টার্ব না করে। এই মেয়েটাকে দেখে খুব অবাক হয়ে যায় তংনিয়ান। মেয়েটা জিজ্ঞাসা করে তুমি কি ইউনচেনের বন্ধু? তুমি ইউনচেনকে চেনো কিভাবে? তংনিয়ান বলে আমরা একই স্কুল কলেজে পড়াশোনা করেছি। মেয়েটা বলে আমি ইউনচেনের ফিয়ান্সি, আমার নাম রুলিন। এটা শোনার সাথে সাথে খুব মন খারাপ হয়ে যায় তংনিয়ানের যে ইউনচেন এই মেয়েটাকে বিয়ে করতে চলেছে। তংনিয়ান বলে ইউনচেন এখন কেমন আছে? রুলিন বলে তুমি কি ওর সঙ্গে দেখা করতে চাও? তংনিয়ান বলে না না ঠিক আছে, আপনি যখন ওর খেয়াল নিচ্ছেন তখন ও নিশ্চয়ই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। রুলিন বলে অবশ্যই, ওকে আমার থেকে ভালো কেউ জানে না। তংনিয়ানের খুব মন খারাপ হয়ে যায় আর ও ওখান থেকে চলে যায়। রুলিন বলে যে ভেতরে যেন এই সস্তার ফুলগুলো না ঢোকে, সেদিকে তোমাদের নজর রাখতে হবে। রাত হয়ে গেলে মন খারাপ করে তংনিয়ান বাড়ির দিকে আসছিল আর ও তখন ইউনচেনের সেই ফেক আইডিকে মেসেজ করে বলে কোথায় আছো তুমি? সেই মুহূর্তেই চিনফেন ওকে ফোন করে আর বলে যে কোম্পানি নাকি একটা বিপদ হয়ে গেছে, যেটা শুনে খুবই অবাক হয়ে যায় তংনিয়ান। আর এটা শোনার পর থেকেই তংনিয়ানের হঠাৎ করে খুব শরীর খারাপ লাগতে শুরু করে। ও যেন রাস্তা থেকে আর হাঁটতেই পারছিল না, মাথাটাও ঘুরছিল প্রচণ্ড। আর সেই সময় ওখানে থাকা একটা বেঞ্চের ওপর ও শুয়েই পড়ে, এতটাই ও দুর্বল হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় ওর কাছে ইউনচেন চলে আসে। ওই শরীর খারাপের মধ্যেই তংনিয়ান বলে ইউনচেন তুমি এসেছো, আচ্ছা আমরা কি আবারও এক হতে পারি না? কথাটা বলেই তংনিয়ান অজ্ঞান হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে তখন একটা সিন দেখানো হয়, ওরা যখন একসঙ্গে কলেজে পড়তো সেই রকমই একটা দিনে তংনিয়ান নিজের হাতে একটা খাবার বানিয়ে এনেছিল ইউনচেনের জন্য। কলেজ জীবনে তংনিয়ান সবসময় ইউনচেনকে খুশি করার চেষ্টা করত, কিন্তু ইউনচেন সেই সময় তংনিয়ানকে অতটাও বেশি পাত্তা দিত না। ইউনচেন সেই সময় তংনিয়ানের হাতে বানানো সেই খাবারটা খায়। সেদিনই তংনিয়ান ওর কিছু বন্ধুদের সঙ্গে ক্যারাওকে গিয়েছিল, সেখানে সব বন্ধুরা মিলে অনেক মজা করছিল। তংনিয়ানের সাথে সেই সময় চিউচিও ছিল। সেই সময় ওরা একটা গেম খেলছিল আর গেমটা খেলার সময় তংনিয়ান সেই গেমে হেরে যায়। আর গেমের নিয়ম অনুযায়ী চিউচিউ এখন তংনিয়ানকে একটা ডেয়ার দেবে আর সেটা তংনিয়ানকে করতেও হবে। চিউচিউ বলে যে তুই যাকে মনে মনে পছন্দ করিস তাকে তুই আজকে প্রপোজ করবি। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় তংনিয়ান আর বলে আমি এটা এখন কিছুতেই করতে পারবো না। চিউচিউ বলে গেমের নিয়ম অনুযায়ী তোকে তো করতেই হবে। চিউচিউ তখন তংনিয়ানের ফোনটা নিয়ে একেবারে ইউনচেনকেই কল লাগাতে যাচ্ছিল, আর ঠিক সেই সময় ইউনচেন ফোন কলটা ধরেও নেয়। এইবার তংনিয়ান বুঝতে পারে না ও কি বলবে। অনেকটা সাহস এক জায়গায় করার জন্য তংনিয়ান তখন ড্রিঙ্ক করে আর বলে ইউনচেন আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে ইউনচেন একেবারে অবাক হয়ে যায়। তংনিয়ান দেখে যে ইউনচেন একেবারে চুপ করে রয়েছে, হ্যাঁ না কোনো উত্তরই দেয় না। তংনিয়ান বলে সরি, আমি ভুল করে তোমাকে ফোন করে কথাটা বলে ফেলেছি। ইউনচেন বলে তুমি কি ট্রুথ অর ডেয়ার গেমটা খেলছো? তোমাকে কি ট্রুথ বলতে বলা হয়েছে নাকি ডেয়ার? চিউচিউ বলে আরে বলে দে তুই তোর মনের কথাটা। তংনিয়ান বলে যা খুশি হোক, তুমি যা ইচ্ছে ভাবতে পারো। ইউনচেন বলে এসবের মানে কি? চিউচিউ তখন তংনিয়ানকে শিখিয়ে দেয় যে বল ওকে যে তুমি যদি রাজি থাকো তাহলে এটা ট্রুথ, আর তুমি যদি রাজি না হও তাহলে এটা ডেয়ার। তংনিয়ান তখন ফোনে ইউনচেনকে ঠিক এই একই কথাটাই বলে। এরপরে একদিন তংনিয়ানকে একটা জায়গায় অপেক্ষা করতে দেখা যায় ইউনচেনের জন্য, আর এইভাবে ও প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিল। ঠিক সেই সময়ই ওখানে ছুটতে ছুটতে চলে আসে ইউনচেন আর সব থেকে প্রিয় স্ন্যাক্সটা এগিয়ে দেয় তংনিয়ানের দিকে। তংনিয়ান রেগে বলে তুমি সবসময় আমাকে কেন এরকম ওয়েটিং লিস্টে রেখে দাও? তোমার কোনো ধারণা আছে আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে রয়েছি? ইউনচেন বলে সরি একটু দেরি হয়ে গেছে। তংনিয়ান তখন রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিন ইউনচেনকে দেখা যায় ও তখন কলেজের একজন প্রফেসরের সাথে কথা বলছিল যে ও কিছুদিন পরে কলম্বিয়া ইউনিভার্সিটিতে চলে যাবে।
আর সেই জন্য ওকে বিদেশে যেতে হবে। আর এটাই আড়াল থেকে শুনতে পেয়েছিল তংনিয়ান। ওর তখন খুব কষ্ট হচ্ছিল যে ওকে ছেড়ে ইউনচেন চলে যাবে দূরে। আর এই ব্যাপারে ইউনচেন তো ওকে কিচ্ছুই বলেনি। সেই প্রফেসর তখন ইউনচেনকে বুদ্ধি দেয় যে এইরকম সুযোগ কিন্তু সবাই পায় না, কারণ পুরো স্কলারশিপটাই পেয়েছে ইউনচেন, তাই ওকে অবশ্যই বিদেশে গিয়ে এই ডিগ্রিটা নেওয়া উচিত। এরপর থেকেই তংনিয়ানের মনটা ভীষণ খারাপ ছিল। ইউনচেনকে ছাড়াও কিভাবে থাকবে বুঝতে পারছিল না, তার উপর ইউনচেন ওকে কিছুই বলেনি। আর সেই জন্য ইউনচেনের সঙ্গে ও ব্রেকআপ করে ফেলেছিল। সেদিন ব্রেকআপটা করার জন্য সব থেকে বেশি কষ্ট পেয়েছিল তংনিয়ান নিজে। আর তারপর থেকে 10 বছর ধরে এই ভুল বোঝাবুঝিটাই দুজনের মধ্যে রয়ে গিয়েছিল। পরের দিন সকাল হয়ে গেলে ঘুম ভাঙে তংনিয়ানের। চিউচিউ বলে, অবশেষে তুই উঠলি, তোর জন্য সারা রাত চিন্তায় পাগল ছিলাম। এত বড় মেয়ে হয়ে গেছিস, তুই এখনো নিজের খেয়াল রাখতে পারিস না? জানিস তো উল্টোপাল্টা খেলে পেটে ব্যথা হয় তোর। তংনিয়ান জিজ্ঞাসা করে, কালকে রাতে আমাকে বাড়ি অবধি কে পৌঁছে দিয়েছে? চিউচিউ বলে, তোর বস। কথাটা বলে চিউচিউ চলে আসে গরম গরম কফি বানাতে। কিছুক্ষণ পরে চিউচিউ ওর জন্য ওষুধ নিয়ে আসে পেট ব্যথার। আর সেই ওষুধটা খেতে ওর একদমই ইচ্ছে করছিল না। তংনিয়ান বলে, ওকে আবার অফিসে যেতে হবে। চিউচিউ বলে, এই শরীর নিয়েও তুই অফিসে যাবি এখন? তংনিয়ান বলে, যেতে হবে। এরপর তংনিয়ান অফিসে চলে আসে, আর চলে আসে ওর বসের কেবিনে। তংনিয়ান তখন একটা কফি নিয়ে আসে ওর বসের জন্য, যেহেতু ও চিউচিউয়ের মুখ থেকে শুনেছে ওর বস কালকে রাতে ওকে বাড়ি পৌঁছে দিয়েছে। আসলে তো এই বস নয়, অন্য বস, মানে ইউনচেন ওকে পৌঁছে দিয়েছিল। এরপরে তংনিয়ান চলে আসে কাজ করতে। সেই সময় ওকে ইউনচেন মেসেজ করে বলে যে অনেকক্ষণ কথা বলা হয়নি, সরি। কিন্তু তংনিয়ান সেই সময় মেসেজের কোনো রিপ্লাই করে না। ইউনচেন তখন আবারও মেসেজ করে বলে, আমার একটা পার্সোনাল প্রবলেমের জন্য আমি তোমাকে রিপ্লাই করতে পারিনি। তাছাড়া আমার ফোনেরও সমস্ত ডেটা ডিলিট হয়ে গেছে, তাই খুব প্রবলেম হয়ে গিয়েছিল। সরি, এর জন্য কি তুমি আমাকে ক্ষমা করতে পারবে? এই কথাগুলো শুনে ওর মনটা আবার ভালো হয়ে যায়। তংনিয়ান বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ইউনচেন আসলে সেই সময় হসপিটালে বসে বসে তংনিয়ানের সঙ্গে মেসেজে কথা বলছে। ঠিক সেই সময় ওর ফিয়ান্সি রুওলিন ওখানে চলে আসে। রুওলিন এসে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার ফোনে আবারও পাসওয়ার্ড দিয়েছো? ইউনচেন বলে, আমার পছন্দ নয় আমার পার্সোনাল জিনিস কেউ ধরুক। রুওলিন বলে, তো তুমি কি বলতে চাইছো আমি যে সেই লোক? ইউনচেন বলে, কারোর পারমিশন ছাড়া তার পার্সোনাল জিনিস ঘাঁটা কারোরই উচিত নয়, সে যেই হোক না কেন, যত কাছের মানুষই হোক না কেন। আর তাছাড়া তুমি আমার ফোনের হিস্ট্রি ডিলিট করেছো কেন? যদিও আমি সমস্ত ডেটা আবারও ব্যাক করতে পেরেছি, কিন্তু এই ব্যাপারটা আমার একদমই পছন্দ হয়নি। আমি আশা করব আমার পার্সোনাল জিনিসে তুমি আর কখনো হাত দেবে না। রুওলিন বলে, তুমি এখনও তংনিয়ানের কথাই ভাবো সবসময়, তাই না? ও শুধুমাত্র তোমার অন্য একটা কোম্পানির এমপ্লয়ি, সেটা তুমি ভুলে যেও না। ইউনচেন বলে, তংনিয়ান ঠিক কী সেটা আমি খুব ভালো করে জানি। কথাটা বলে ইউনচেন ওখান থেকে চলে যায়। তো বোঝাই যায় এই রুওলিনের সঙ্গে ইউনচেনের কিন্তু সম্পর্ক মোটেই ভালো না। আর আদেও রুওলিন ওর ফিয়ান্সি কিনা সেটাও এখন বোঝা যাচ্ছে না। অন্যদিকে লোকমুখে শুনতে পায় তংনিয়ান যে এই কোম্পানির অনেক একটা বড় প্রজেক্ট চাংতিয়ান কোম্পানি, মানে ডিলে ফাইনাল রাজি হয়ে গেছে ইউনচেন। তার মানে এখন ইউনচেনের কোম্পানির সঙ্গে তংনিয়ানকে নিয়মিত কাজ করতে হবে। সেই সময় ওর বস এসে বলে, চাংতিয়ান ইন্ডাস্ট্রি থেকে বেশ কিছু এমপ্লয়িরা আসছে, তাদেরকে যেন তংনিয়ান রিসিভ করে। তখনই দেখা যায় রুওলিন তার কোম্পানির বেশ কিছু অফিসারদের নিয়ে চলে এসেছে তংনিয়ান যে অফিসে কাজ করে সেই অফিসে। আর সেই সময়ই তংনিয়ানের সঙ্গে দেখা হয়ে যায়। রুওলিন বলে, ও তোমার সাথে আমার হসপিটালে দেখা হয়েছিল, ভালো কথা, তোমার ফুল খুব পছন্দ করেছে ইউনচেন। তংনিয়ান কোনো কথা বলে না, শুধু একটু হাসে। রুওলিন বলে, তোমার কানের দুল দুটো কি সুন্দর, আমার না এরকম কানের দুল কেনার অনেক দিনের শখ ছিল। তুমি একটা কাজ করো, এই কানের দুল দুটো তুমি রেখে দাও আর তোমার দুটো আমাকে দিয়ে দাও। এটা শুনে খুব অবাক হয়ে যায় তংনিয়ান, কারণ রুওলিনের কানেরগুলো অনেক দামি। রুওলিন বলে, তুমি ধরে নাও না, এই দুটো আমি তোমাকে গিফট করেছি। তংনিয়ান তখন রাজি হয়ে যায়, নিজের কানের দুল দুটো খুলে ও রুওলিনকে দিয়ে দেয়। আর তারপরে ইউনচেনের গাড়ির চাবিটা চেয়ে নেয় রুওলিন। তংনিয়ান সেই সময় ওটা দিয়ে দেয় রুওলিনকে। রুওলিন আসলে গাড়ির চাবিটা নেওয়ার জন্য ওই কানের দুল এক্সচেঞ্জ করার ব্যাপারটা করলো। অফিসে ওই দামি কানের দুল দুটোর দিকে তাকিয়েই মন খারাপ করে বসেছিল তংনিয়ান। এই কোম্পানিতেই চিচি নামের একটা মেয়ে রয়েছে, যে মেয়েটা সবসময় হিংসে করে তংনিয়ানকে। সেই চিচি নামের মেয়েটা তংনিয়ানকে এসে বলে যে কিছু কিছু মেয়ের অভ্যাস আছে অন্যের থেকে দামি জিনিস ঝেড়ে নেওয়ার। কথাটা তংনিয়ানের খুব বাজে লাগে। তংনিয়ান বলে যে সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার।
তাছাড়া অফিস গ্রুপে তো আমি সবসময় দেখি যে তুমি ইউনচেনকে গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন সবসময় মেসেজ করো। তাহলে কি আমি ধরে নেব যে ইউনচেনকে তুমি সিডিউস করার চেষ্টা করছো? এই কথাটা শুনে চিচি তো খুবই রেগে যায়। সেই সময় চিনফেন বলে, শোনো, ঝামেলা করে তো লাভ নেই চিচি, তুমি বরং নিজের কাজ করো। চিচি তখন তোংনিয়ান আর চিনফেনের ওপর খুবই রেগে যায় আর তারপর নিজে আবারও কাজ করতে বসে পড়ে। সেই সময় ওই কোম্পানির বস ওখানে চলে আসে আর বলে, আমার কিছু একটা অ্যানাউন্সমেন্ট করার আছে। বস বলে যে আমি এই কোম্পানিটাকে বন্ধ করে দিতে চাই। আমি চেয়েছিলাম এই কোম্পানি থেকে 5 বিলিয়ন ওয়ান রোজগার করার, আর সেটা আমি করতে পেরেছি। তোমরা চাইলেই অন্যান্য কোম্পানিগুলোতে প্লেসমেন্ট পেয়ে যাবে। আমি তোমাদেরকে রেকমেন্ড করব। যারা যারা চাংতিয়ান ইন্ডাস্ট্রি মানে ইউনচেনের কোম্পানিতে যোগ হতে চাও তাদের জন্য স্পেশাল অফার থাকবে। এরপরে বস সবাইকে সেই পিটিশন দিয়ে দেয়, কারণ সবাইকেই কাজ ছেড়ে দিতে হবে। যেটা শুনে খুব মন খারাপ হয়ে যায় তোংনিয়ানের। তোংনিয়ান ইউনচেনের কোম্পানিতেও যেতে চায় না, কারণ ও এখন জানে ইউনচেনের ফিয়ান্সি আছে রুওলিন। রুওলিনের সঙ্গে ইউনচেন বিয়ে করে সুখে সংসার করবে। তাহলে তোংনিয়ানের কি হবে? তোংনিয়ান মন খারাপ করে একটা বারে এসে অনেক ড্রিঙ্ক করতে থাকে। সেই সময় বারে চিউচিউ আসে তোংনিয়ানের সঙ্গে দেখা করতে। তোংনিয়ান তখন নিজের সমস্ত প্রবলেমের কথা চিউচিউকে বলে। চিউচিউ বলে, তুই চিন্তা করিস না, তুই যদি ইউনচেনের কোম্পানিতে যাস তাহলে তুই তোর মতো করে কাজ করবি, ওইসব অত ভাববি না। তোংনিয়ান সত্যি বুঝতে পারছে না ওর এখন ঠিক আসলে কি করা উচিত। এরপর দুই বন্ধু মিলে একসঙ্গে অনেক ড্রিঙ্ক করতে থাকে। চিউচিউ তখন ওয়াশরুমে যাবে বলে ওখান থেকে উঠে চলে যায়, আর ঠিক সেই সময় চোখ খুলতেই তোংনিয়ান ওর সামনে ইউনচেনকে দেখতে পায়। ইউনচেনকে দেখে তোংনিয়ান তখন হাসে আর বলে, সেদিন রাতের মতো ও আজকে স্বপ্ন দেখছে, ও বুঝতে পেরেছে। ইউনচেন বলে, আমি সত্যি এসেছি, তুমি আমাকে দেখে বুঝতে পারছো না? তোংনিয়ান তখন আবারও ইউনচেনের দিকে তাকায় আর ওকে ছুঁয়ে দেখার চেষ্টা করে যে সত্যি সত্যি কি ইউনচেন ওর সামনে দাঁড়িয়ে আছে। ইউনচেনকে ছোঁয়ার পরে তোংনিয়ান বলে, কি সুন্দর দেখতে একে। তোংনিয়ান তখন ইউনচেনের কলারটা ধরতেই যাবে, সেই সময় ইউনচেন ওর হাতটা ধরে ফেলে আর বলে, কি উল্টোপাল্টা কাজ করছো তুমি? তোংনিয়ান সেই সময় ইউনচেনকে জড়িয়ে ধরে। ইউনচেন তখন তোংনিয়ানকে একেবারে কোলে উঠিয়ে নেয় আর ওখান থেকে বেরিয়ে যায়। চিউচিউ এসে বলে, আমার বন্ধুকে নিয়ে কোথায় যাচ্ছ? ইউনচেন বলে, আমি ওকে বাড়ি পৌঁছে দিচ্ছি। কথাটা বলে ইউনচেন তোংনিয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। চিউচিউ তখন ভাবে, ব্যাপারটা কি হলো? যাই হোক, ওটা তো আমারও বাড়ি। ইউনচেন তারপর বার থেকে তোংনিয়ানকে নিয়ে বেরিয়ে আসে। ইউনচেন বলে, তুমি কতটা ড্রিঙ্ক করেছো? তোংনিয়ান তখন জোর করে ইউনচেনের কোল থেকে নেমে যায় আর বলে, আমি একটুও ড্রিঙ্ক করিনি, আমি ওই 10 গ্লাস মতো ড্রিঙ্ক করেছি। মানে বোঝো কাণ্ড, ও নাকি একটু ড্রিঙ্ক করেনি আর 10 গ্লাস ড্রিঙ্ক করেছে। তোংনিয়ান বলে, আমি একদম সোজা হাঁটতে পারি, দেখাচ্ছি তোমায়। এরপরে তোংনিয়ান হাঁটার চেষ্টা করে, কিন্তু ও কি আর সোজা হয়ে হাঁটতে পারবে এখন? কিছুটা হাঁটার পরে তোংনিয়ান বলে, দেখলে আমি কত সুন্দর হাঁটি? ইউনচেন বলে, এটা যদি আমি ভিডিও করে রাখতে পারতাম তাহলে কালকে তোমায় দেখাতাম। ফ্ল্যাশব্যাকে ঠিক এরকমই একটা ইনসিডেন্ট দেখানো হয়, আর এটা সেদিনকার ঘটনা যেদিন বারে সবার সঙ্গে অনেক মজা করে ড্রিঙ্ক করেছিল তোংনিয়ান। সেদিন ইউনচেন ওকে বার থেকে নিতে এসেছিল, আর সেদিনও এরকম জোর করে তোংনিয়ান ইউনচেনের কোল থেকে নেমে গিয়েছিল রাস্তায়। তোংনিয়ান বলে, আমি একটুও ড্রিঙ্ক করিনি, শুধুমাত্র 1 বোতল ড্রিঙ্ক করেছি, আমি এখনও কিন্তু সোজা হয়ে হাঁটতে পারি, তোমাকে দেখাচ্ছি। তোংনিয়ান তারপর আবার ওই হেলে দুলে সাপের মতো হেঁটে দেখাচ্ছিল ইউনচেনকে। গত 10 বছর কেটে গেলেও তোংনিয়ান কিন্তু একটুও বদলায়নি, একদম আগের মতো আছে। ইউনচেন জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তোংনিয়ান মাথা নেড়ে বলে যে বাসি। ইউনচেন সেই সময় তোংনিয়ানের কাছে এসে নিজের শার্টটা খুলে তোংনিয়ানের গায়ের ওপর দিয়ে দেয়। ইউনচেন বলে, তাহলে এখন থেকে তোমার সবসময় খেয়াল আমিই রাখবো। তোংনিয়ান বলে, এই টি শার্টটা তুমি আমাকে আর দিয়েছো, এটা এখন আমার হয়ে গেছে, আর তার মানে তুমিও আমার হয়ে গেছো। সেদিনকার কথাগুলোই সেই সময় ইউনচেনের মনে পড়ে যাচ্ছিল। ইউনচেন তোংনিয়ানের কাছে এসে বলে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, আর তারপর তোংনিয়ানকে ওর পিঠের ওপর উঠিয়ে নেয়। তোংনিয়ান বলে, তুমি জানো আমার এখনও খুব আফসোস হয়, আচ্ছা আমরা কি আবারও একসঙ্গে হতে পারি না? ইউনচেন এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, আর ওরা দুজনে একসঙ্গে যেতে থাকে। ইউনচেন তারপর তোংনিয়ানকে ওর গাড়িতে বসায়, আর অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার কারণে তোংনিয়ান সেও একটু মাতাল থেকে নর্মালি ফিরে আসে। ইউনচেন বলে, তোমার ঘুম ভালো হয়েছে? তোংনিয়ান তখন একটু লজ্জা পেয়ে বলে, হ্যাঁ হয়েছে। আর তারপর ইউনচেনের যে কোটটা ওর গায়ের উপর ছিল সেটা ওকে ফিরিয়ে দিচ্ছিল।
ইউনচেন কোনো কথা না বলে তংনিয়ান বলে ঠিক আছে, এটা আমি ওয়াশ করে তোমাকে ফিরিয়ে দেব। ইউনচেন সেই সময় একটা ফাইল তংনিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলে এটাতে সই করে দাও। তংনিয়ান ওই ফাইলটা দেখার পরে সাথে সাথে বন্ধ করে দেয় আর বলে আমি সই করব না। এই ফাইলটা আসলে ছিল ইউনচেন চায় ওরই কোম্পানিতে কাজ করুক তংনিয়ান, আর সেই জন্যই তংনিয়ান রাজি হচ্ছে না সাইন করতে। ইউনচেন সেই সময় বলে আমি তাহলে তোমার মাকে এই ছবিটা দেখাবো। দেখা যাচ্ছে ওখানে চিউচুয়ের সঙ্গে তংনিয়ান সেই সময় বারে বসে ড্রিঙ্ক করছিল, আর তংনিয়ানের মা বারে যাওয়াটা একদমই পছন্দ করে না। এটা দিয়ে ইউনচেন ব্ল্যাকমেল করছিল তংনিয়ানকে। ইউনচেন সেই সময় ছবিটা তংনিয়ানের মাকে পাঠাতেই যাবে, তংনিয়ান বলে ঠিক আছে আমি সাইন করছি। তারপর ইচ্ছে না থাকা সত্ত্বেও তংনিয়ানকে ওই পেপারটাতে সাইন করতেই হয়, আর সাইন করার পরে বলে এবার ফটোগুলো ডিলিট করো। ইউনচেন বলে চিন্তা করো না, আমি ম্যামকে কখনোই আপসেট করব না। তংনিয়ান বলে আচ্ছা তুমি আমার ব্যাপারে এত নাক গলাচ্ছ কেন? ইউনচেন বলে কারণ তুমি ভুল কাজ করছো, তাই তোমাকে সঠিক পথে আনার জন্য। তংনিয়ান বলে এটা আমার জীবন, আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার। ইউনচেন বলে কাল সকালবেলা 8টায় টাইম মতো অফিসে চলে আসবে। তংনিয়ান বলে ভালো কথা, তোমাকে আমার একটা জিনিস দেওয়ার আছে। তংনিয়ান তখন ছোট্ট একটা সাদা বাক্স ইউনচেনের দিকে এগিয়ে দেয় আর বলে তুমি প্লিজ এটা কি তোমার ফিয়ান্সিকে ফিরিয়ে দিতে পারবে? ইউনচেন খুব অবাক হয়ে বলে ফিয়ান্সি? তারপর ওই সাদা বাক্সটা খুলে দেখে যে ওটার ভেতরে এক জোড়া দামি কানের দুল রয়েছে। ইউনচেন বলে এটা কি রোলিনের? তংনিয়ান আর কোনো কথা না বলে রাগ দেখিয়ে গাড়ি থেকে নেমে যায় সোজা। ইউনচেনের কাছে এখন পুরোটা পরিষ্কার যে রোলিন নিশ্চয়ই তংনিয়ানকে বলেছে ও ইউনচেনের ফিয়ান্সি। পরের দিন সকাল হয়ে গেলে রোলিনকে সেই চেংতিয়ান কোম্পানি মানে ইউনচেনের কোম্পানিতে কাজ করতে দেখা যায়। আসলে এই কোম্পানির চিফ অ্যাসিস্ট্যান্ট রোলিন। সেই সময় আজকে প্রথম দিন তংনিয়ান ওখানে চলে আসে। তংনিয়ান আসতেই রোলিন তংনিয়ানকে এই কোম্পানিতে ওয়েলকাম করে। রোলিন বলে তুমি তো আগে খুব ছোট একটা কোম্পানিতে কাজ করতে, তবে এটা কিন্তু অনেক বড় কোম্পানি, এখানে তোমাকে অনেক ডিসিপ্লিন মানতে হবে। তংনিয়ান সবটাই মেনে নেয়। সেই সময়ই ওখানে ইউনচেন চলে আসে আর বলে আমি তংনিয়ানকে সমস্ত কিছু শিখিয়ে দেব। ইউনচেন বলে যারা যারা এই কোম্পানিতে আজকে জয়েন করেছে আমি সবাইকে সবার কাজটা বুঝিয়ে দেব। যারা যারা গত 1 বছরের মধ্যে বিয়ে করবে তাদের এই কোম্পানি থেকে পুরো বিয়ের খরচটাই দেওয়া হবে। এটা এই কোম্পানির এখন নতুন একটা নিয়ম। একজন এমপ্লয়ি ইউনচেনকে বলে আপনার নামটাও কি এই লিস্টে দিয়ে দেব? ইউনচেন বলে আপনাকে কে বললো যে আমি এই বছরেই বিয়ে করছি? সেই মেয়ে এমপ্লয়ি বলে সবাই তো সেটাই জানে। ইউনচেন তখন রেগে বলে আমি জানতে চাই এই কথাটা আপনাকে কে বলেছে। সেই এমপ্লয়ি তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রোলিন সে সময় বলে যে তুমি হঠাৎ করে এত রেগে যাচ্ছ কেন? এটা তো সামান্য একটা ব্যাপার, এই সামান্য ব্যাপার নিয়ে তো মাথা গরম করার কি কোনো কারণ আছে? আসলে রোলিন নিজে চারিদিকে রটিয়ে বেরিয়েছে ও ইউনচেনের ফিয়ান্সি, আর সেই জন্য সবাই ভাবে যে রোলিন আর ইউনচেন বোধহয় কাপেল। ইউনচেন বলে আমার ফিয়ান্সি যে কেউ হতে পারে, তবে তুমি নও। আর এটা ও রোলিনকেই বলে। কথাটা শুনে তো খুবই খুশি হয়ে যায় তংনিয়ান। ও কতটাই না মন খারাপ করেছিল এটা ভেবে যে ইউনচেনের বিয়ে ঠিক হয়ে গেছে। এরপর তংনিয়ান বাকি কিছু এমপ্লয়ীদের সাথে পুরো অফিসটা ঘুরে ঘুরে দেখছিল। সেই সময় সেলস ডিপার্টমেন্টের ডিরেক্টর যার নাম চেন তার সঙ্গে পরিচয় হয় তংনিয়ানের, আর সাথে সাথে এই মেয়েটার নাম হচ্ছে সাশা, যে হচ্ছে সেলস ডিপার্টমেন্টের ম্যানেজার। নতুন যে এমপ্লয়িরা এসেছে তারা সবাই মিলে নিজেদের মধ্যে পরিচয় করে নেয়। তংনিয়ানের পর বাড়ি ফিরে আসে, আর আসার পরে ও একটা ম্যাগাজিন পায় ওই কোম্পানি থেকেই, যেখানে বড় বড় করে ছবি দেওয়া রয়েছে ইউনচেনের। আর ওই ছবিটাই অবাক হয়ে তংনিয়ান দেখতে থাকে। ঠিক তখনই ইউনচেন ফোন করে তংনিয়ানকে আর বলে আমি তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছি। তংনিয়ান তখন দূরে ইউনচেনকে দেখে খুব খুশি হয়ে যায়, আর হাই করতে গিয়ে হাতে সেই ম্যাগাজিনটাই দেখা যায়। আর এটা দেখার সাথে সাথে তংনিয়ান ম্যাগাজিনটা লুকিয়ে নেয়, যাতে ইউনচেন বুঝতে না পারে যে ওরই ছবিটার দিকে হাঁ করে তাকিয়ে বসেছিল তংনিয়ান। ইউনচেন বলে তুমি যে সেলস ডিপার্টমেন্টে জব করছো এটা কিন্তু ভীষণ কঠিন একটা জব, তাই তোমাকে মন দিয়ে জবটা করতে হবে। তংনিয়ান বলে ঠিক আছে আমি মন দিয়েই করব, আর কোনো নিয়ম আছে? ইউনচেন বলে আর কোনো নিয়ম নেই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। তংনিয়ান বলে কি প্রশ্ন? ইউনচেন বলে আমরা কিন্তু এখন অফিসে কলিগ হয়ে গেছি, তো তুমি আমাকে আনব্লক কবে করবে? তংনিয়ান বলে 10 বছর আগে তুমি আমাকে প্রথমে ব্লক করেছিলে। এরপর তংনিয়ান নিজের কন্ট্যাক্ট লিস্টে গিয়ে আনব্লক করতে গিয়েও করে না, আর তারপর ফোনে হ্যালো হ্যালো করে এমন একটা নাটক করতে থাকে যেন ও ইউনচেনের কোনো কথাই শুনতে পাচ্ছে না। ফোনটা তখন তংনিয়ান কেটে দেয়, আর ইউনচেনের ফোনে তখনও তংনিয়ান আর ইউনচেনের সেই স্কুল জীবনের একসঙ্গে একটা ছবি সেটা ওয়ালপেপারে দেখা যায়। তার মানে বোঝা যায় গত 10 বছরে ইউনচেন তংনিয়ানকে একটুও ভুলে থাকতে পারেনি।
তংনিয়ান ভাবতে থাকে ও কি ইউনচেংকে আনব্লক করবে। পরের দিন তংনিয়ান যখন চলে আসে অফিসে, সেই সময় সেখানকার ডিরেক্টর চেন সমস্ত কাজগুলো সবাইকে আলাদা আলাদা করে বুঝিয়ে দিচ্ছিল। আর তংনিয়ান বুঝতে পারে যে এই অফিসে টিকে থাকাটা এতটাও সহজ নয়। আগের অফিসের থেকেও এই অফিসে কাজের চাপ অনেক বেশি। এরপর অফিসে যখন কাজ করা শুরু করে তংনিয়ান, সেই সময় ওর ফোনে একটা মেসেজ আসে। ইউনচেং সেই ফেক আইডি থেকে জিজ্ঞাসা করে তোমার নতুন জব কেমন চলছে। তংনিয়ান বলে এখানে অনেক কম্পিটিশন, জানি না টিকে থাকতে পারবো কিনা। ইউনচেং বলে কেন, তোমার কি ভয় করছে। তংনিয়ান বলে আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন আমার অনেক কাজের চাপ। কিছুক্ষণ পরে সেই ডিরেক্টর চেন এসে একটা বড় দায়িত্ব দিয়ে দেয় তংনিয়ানকে, আর সেটা নাকি আজকে নতুন একটা মিটিং হবে, সেটার পুরো দায়িত্বটা। আর এত বড় দায়িত্বের কথা শুনে তংনিয়ান তো একেবারে হাঁ হয়ে যায়। ডিরেক্টর চেন এর পর তংনিয়ানকে নিয়ে চলে আসে সেই বসের কাছে, যাকে ডিলটা বোঝাবে তংনিয়ান। এরপর ডিরেক্টর চেন ওখান থেকে চলে যায়। এই নতুন বসটা তংনিয়ানকে অনেক প্রশংসা করতে থাকে, কারণ তংনিয়ান এত কম বয়সে এত বড় একটা দায়িত্ব নিয়েছে। তংনিয়ান তো ভেতরে ভেতরে জানে ও আসলে বোঝাতে কাউকেই সেইভাবে পারে না। সেই মুহূর্তেই টেনশনে তংনিয়ানের কোল থেকে সমস্ত ফাইলগুলো মেঝেতে পড়ে যায়। তংনিয়ান এতটাই নার্ভাস হয়ে যায়, ও কি করবে কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপর সেদিন মিটিংটা শেষ না করেই সেই বস ওখান থেকে বেরিয়ে যায়। আর ওখান থেকে বেরোনোর সময় ইউনচেনের সঙ্গে দেখা হয়ে যায়। ইউনচেন সেই সময় নিজেই ওই মিটিংয়ের ব্যাপারে সমস্ত কিছু বুঝিয়ে বলে এই নতুন বসটাকে, আর বসটার বেশ ভালোও লেগে যায়। আসলে ইউনচেন খুব ভালো করেই জানে তংনিয়ান কিছুতেই ঠিক করে বোঝাতে পারবে না, তাই তো তংনিয়ানের বদলে ইউনচেন নিজেই এই বসকে বুঝিয়ে বলে। এরপরে ওই বসটা ওখান থেকে চলে যায়। তংনিয়ানের পর আবারও নিজের কাজের জায়গায় বসার সময় ওখানে একটা বড় ডায়েরি খুঁজে পায়। বুঝতে পারে না ডায়েরিটা কোথা থেকে এসেছে, কেই বা রেখেছে। আসলে এই ডায়েরির ভেতরে সেলস ডিপার্টমেন্টে কাজ করতে গেলে ঠিক কী কী নলেজ থাকা প্রয়োজন সেই সমস্ত কিছু খুব সুন্দর করে লেখা রয়েছে। আর এই ডায়েরিটা আসলে ইউনচেন অ্যারেঞ্জ করে দিয়েছে তংনিয়ানের জন্য শুধুমাত্র, যেটা পেয়ে তংনিয়ান দারুণ খুশি হয়ে যায়। পরের দিন আবারও ইউনচেন তংনিয়ানের বসার জায়গায় একটা ডায়েরি রেখে দেয়, আর আজকেও এই ডায়েরিটা খুঁজে পেয়ে যায় তংনিয়ান। এইভাবেই প্রত্যেকটা মুহূর্তে ইউনচেং তংনিয়ানকে হেল্প করতে থাকে। এইভাবে ডায়েরির পর ডায়েরি জমতে থাকে, আর তংনিয়ান সেও কাজ শিখতে থাকে। তবে তংনিয়ান এখনও 100% নিশ্চিত হতে পারছে না যে আসলে এই ডায়েরিগুলো কে রাখছে। যতদিন এগোচ্ছে তত তংনিয়ান খুব সুন্দর করে কাজগুলো শিখেও ফেলছে। সেই বসকেও তংনিয়ান এখন নতুন প্রজেক্টের ব্যাপারে খুব সুন্দর বুঝিয়েও বলতে পারে, যেটা আগে তংনিয়ান একদম করতে পারতো না। এরকমই একদিন ইউনচেং নিজের অফিসে বসে কাজ করছিল, সেই সময় তংনিয়ান আসে ওর সঙ্গে দেখা করতে। তংনিয়ান বলে তোমার কি একটু ঘুরতে যাওয়ার সময় হবে। এরপর অফিস সেরে ওরা দুজন মিলে একসাথে বেরিয়ে পড়ে। ইউনচেন বলে তুমি হঠাৎ করে আমাকে ট্রিট দিলে যে আজকে। তংনিয়ান বলে আমি জানি অফিসে ওই ডায়েরিগুলো তুমি আমাকে পাঠাতে, সেই জন্যই আমি তোমাকে থ্যাংক ইউ জানাতে চাই, আর তাই ট্রিট দিচ্ছি। তোমার জন্য আমার অনেক হেল্প হয়েছে, আমি অনেক কাজ শিখতে পেরেছি। এই সময় ওই একই রাস্তা থেকে চিউ চিউ ওর নতুন বয়ফ্রেন্ডের সাথে একসাথে হাঁটছিল, আর ওরা দুজন প্ল্যান করছিল আজকে ডিনারে কি খাবে। আর অদ্ভুতভাবেই সেই সময় তংনিয়ানের সঙ্গে চিউ চিউর দেখা হয়ে যায়। তংনিয়ান ভীষণ অবাক হয়ে যায় চিউ চিউর সঙ্গে এই নতুন ছেলেটাকে দেখে। চিউ চিউ তো আবার এতদিন বলেইনি ওর একটা বয়ফ্রেন্ড হয়েছে। এরপর ওরা সবাই মিলে তংনিয়ানের বাড়িতে চলে যায়, যেখানে তিনজন একই সাথে বসেছিল, কিন্তু উল্টো দিকে একা একা বসেছিল ইউনচেং আর ফোন ঘাটছিল। চিউ চিউয়ের এই বয়ফ্রেন্ডের নাম হচ্ছে বাইয়াং। ওরা তিনজন মিলেই তখন ভীষণ বোর হচ্ছিল, আর নিজেদের মনের মতো করে গল্পও করতে পারছিল না ইউনচেং এর জন্য। বাইয়াং বলে চিউ চিউ আমার ভীষণ খিদে পেয়েছে, তাই মনে হয় তোমার বেস্ট ফ্রেন্ডকে এক্ষুনি কিছু খাবার বানানো উচিত। তংনিয়ান বলে আমি কেন খাবার বানাবো, তুমি তোমার গার্লফ্রেন্ডকে খাবার বানাতে বলো। বাইয়াং বলে আমি তোমাদের বাড়ির গেস্ট না, আর তোমারই তো রান্না করে খাওয়ানো উচিত। তংনিয়ান বলে আমি একা কেন রান্না করব। ইউনচেনের এই কোনো ব্যাপারে মাথা ব্যথা নেই, ও ওর মতোই ফোন ঘাঁটতে ব্যস্ত। সবাই নিজেদের মতো বসে রয়েছে, তাই আর কি করবে, তংনিয়ান নিজেই রান্না করার জন্য উঠে যায়। বাইয়াং বলে আচ্ছা তোমার অনেক বড় একটা কোম্পানি আছে তাই না। ইউনচেন বলে চিয়ানতিং কোম্পানি। বাইয়াং বলে তো তুমি সেই বস যে তংনিয়ানকে নিজের কোম্পানিতে জব দিয়েছে। ইউনচেং বলে তুমি আর তংনিয়ান কি ভীষণ ক্লোজ। বাইয়াং বলে হ্যাঁ আমরা তো ছোটবেলা থেকে বন্ধু। ইউনচেং খুব ভালো করে বুঝতে পেরেছে বাইয়াং মিথ্যে কথা বলছে, কারণ ছোটবেলা থেকে ইউনচেং তংনিয়ানকে চেনে, তাই ওর বন্ধু বান্ধব কারা সেটাও ইউনচেং জানে। চিউ চিউ তখন বলে বাইয়াং চুপ করো, মিথ্যে কথা বলো না। বাইয়াং বলে আমি তো তোমাদের সবার বন্ধু, তো আমার কি জানার অধিকার নেই কে কাকে আসলে লাইন মারার চেষ্টা করছে। ইউনচেন বলে তংনিয়ানের সঙ্গে আমার সম্পর্ক কাজের, তাছাড়া আর কোনো সম্পর্ক নেই।
কিছুক্ষণ পরে তংনিয়ান অনেক খাবার বানায় আর ওরা সবাই মিলে এক টেবিলে বসে পড়ে খাওয়ার জন্য। কিন্তু ইউনচেনের এই গোমরা মুখের জন্য কেউ মজা করতে পারছে না, সবার মধ্যে যেন একটা আলাদাই ভয় কাজ করছে। তারপর সবাই মিলে আস্তে আস্তে খাওয়া শুরু করে। বাইয়াং বলে, তংনিয়ান তোমার নিশ্চয়ই প্রিয় মাংস। তংনিয়ান তখন সবে মাংসের টুকরোটা গালে নিতে যাবে, সেই সময়ই ইউনচেন বলে, মাংস মানুষের খাওয়ার জন্য একদম উপযুক্ত জিনিস নয়। মাংস হজম করতে অনেক সময় নেয়, যা মানুষের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। এসব শোনার পরে তংনিয়ান আর সেই মাংসটা খেতে পারে না। বাইয়াং তখন কিছু সি ফুড তুলে দেয় তংনিয়ানের পাতে। ইউনচেন তখনও বলে যে সি ফুড খাওয়ার কি কি নেগেটিভ পয়েন্ট রয়েছে, মানে ও তংনিয়ানকে শুধুমাত্র শাকসবজি খাওয়াবে, তার বাদে কিচ্ছু না। বেচারি তংনিয়ান কি যে করবে বুঝতেই পারে না। চিউচিউ বলে, আমার মনে হয় ইউনচেন খুব জেলাস ফিল করছে, কিন্তু এই সব বিশ্বাস হয় না তংনিয়ানের। ডিনার শেষ হয়ে গেলে এরপর সবাই মিলে কার্ড নিয়ে গেম খেলা শুরু করে। এই সময় দেখা যায় ইউনচেনের কাছে যে কার্ড রয়েছে ও তাতে খুব সহজেই জিততে পারবে, কিন্তু সে ওই কার্ডগুলো ব্যবহার করে না, তাই চিউচিউ প্রত্যেকবার জিতে যায়। চিউচিউ তখন চ্যালেঞ্জ দেয় যে বাইয়াংকে তংনিয়ানকে কিস করতে হবে। এবার এটা শুনে তো ইউনচেনের ভেতরে ভেতরে হেব্বি জ্বলে। বাইয়াংয়েরও তখন এই কিসটা করার একদমই ইচ্ছে হচ্ছিল না, কিন্তু চ্যালেঞ্জের জন্য ওকে তংনিয়ানকে কিস করার নাটক করতেই হয়, যাতে সবাই ভাবে ও তংনিয়ানকে কিস করছে। আর সেই সময় ইউনচেন ড্রিঙ্ক করে, কারণ ওর ভেতরে ভেতরে হেব্বি জেলাসি হচ্ছিল। আসলে চিউচিউ এটা করেছে ইউনচেনকে বেশি করে জ্বালানোর জন্য। এরপর দেখা যায় তংনিয়ান বাদে বাকি 3 জন ড্রিঙ্ক করে একেবারে মাতাল হয়ে গেছে। তংনিয়ান চলে আসে ইউনচেনের পাশে। তংনিয়ান বলে, তুমি ঠিক আছো? ইউনচেন সেই সময় তংনিয়ানের ভীষণ কাছে চলে আসে, আর তংনিয়ান তো একেবারে অবাক হয়ে যায়। তংনিয়ানের সে সময় লজ্জাও করছিল, ইউনচেন ওর এত কাছে। তংনিয়ান সেই সময় ইউনচেনকে সরিয়ে দেয় ওর থেকে, কারণ ওর তো অনেক নার্ভাস লাগছিল সেই সময়। তংনিয়ান যখন ওখান থেকে উঠে যাচ্ছিল, ইউনচেন সেই সময় ওর হাত ধরে আটকায় আর বলে, আমাকে প্লিজ বাড়ি অবধি নিয়ে যাও। এই বাড়ি যাওয়ার কথা শুনে আরও বেশি করে নার্ভাস হয়ে যায় তংনিয়ান। এরপর তংনিয়ান ইউনচেনকে ওর বাড়ি অবধি নিয়ে আসে। সেই সময় আবারও ইউনচেন তংনিয়ানের অনেক কাছে চলে আসে। হঠাৎ করে সেই সময় ইউনচেনের কেমন একটা শরীর খারাপ লাগতে শুরু করে, তাই ইউনচেন বলে, আমি স্নান করতে যাচ্ছি। এটা বলেই ইউনচেন ওখান থেকে চলে যায়। তংনিয়ান তারপর সোফাতে বসে পড়ে কখন ইউনচেন স্নান থেকে বেরোবে তার জন্য। কিছুক্ষণ পরে বেশ কিছু স্ন্যাক্স নিয়ে ইউনচেন ওখানে চলে আসে। ইউনচেন পাশে বসতেই তংনিয়ান সেই সময় ইউনচেনের থেকে অনেকটা দূরে সরে যায় আর বলে যে আমার খিদে নেই একটু। ইউনচেন বলে, কিন্তু এগুলো তো তোমার প্রিয় স্ন্যাক্স, এগুলোই তো খেতে তুমি ভালোবাসো। তংনিয়ান খুব অবাক হয়ে বলে, তোমার এখনো মনে আছে? ইউনচেন বলে, আমার সব কিছুই মনে আছে। তংনিয়ান তখন এই কথাগুলো ঘোরানোর চেষ্টা করে আর সিনেমা নিয়ে বকতে শুরু করে, কিন্তু ইউনচেন আবারও তংনিয়ানের খুব কাছে এসে বসে পড়ে আর ওর মুখে খাবার জোর করে ঢুকিয়ে দেয়। তাতে করে তো তংনিয়ান খুব অবাক হয়ে যায়। ইউনচেন বলে, এই বাইয়াং ছেলেটা কে শুনি? তংনিয়ান বলে, ও তো আমার বন্ধু। ইউনচেন বলে, তাহলে সেই সময় বাইয়াং এরকম করলো কেন? তংনিয়ান বলে, তুমি ভুল বুঝছো, ও সেই সময় আমাকে কিস করেনি। ইউনচেন সেই সময় তংনিয়ানের মুখের ওপরে আঙুলটা রেখে দেয় আর বলে, তাহলে কি এরকম করে কিস করেছে? আর ওই আঙুলের ওপরেই ইউনচেন সেই সময় কিস করতে থাকে। তাতে করে তংনিয়ান তো ভীষণ নার্ভাস হয়ে যায়। তংনিয়ান বলে, ইউনচেন, তোমাকে আমার কিছু জিনিস ক্লিয়ার করার আছে। কথাটা বলেই তংনিয়ান কিছু একটা জিনিস নিতে ওখান থেকে উঠে যায়। তারপরেই তংনিয়ান অনেকগুলো ড্রিঙ্কস এক জায়গায় করে। আসলে ও চাইছিল ইউনচেন যেন অনেক বেশি মাতাল হয়ে যায়। তারপরে খুব সুন্দর একটা ড্রিঙ্কস বানিয়ে ও ইউনচেনকে দেয়। ইউনচেন বলে, এটা নিয়ে আমি কি করব? তংনিয়ান বলে, ওটা আমি তোমাকে খাওয়ার জন্য দিয়েছি। ইউনচেন তখন ওটা খুব বাজে খেতে হলেও ঢক ঢক করে খেয়ে নেয়, কিন্তু খাওয়ার পরে ওটার টেস্ট এতটাই বাজে ছিল যে ইউনচেনের খুব বমি লাগছিল। আর ওই ড্রিঙ্কটারই একটুখানি খেয়েছিল তংনিয়ান, সেটাও ওর ভালো লাগছে না। ইউনচেন বলে, তুমি আমাকে এটা খাইয়েছো যাতে আমি সমস্ত কিছু ভুলে যাই, মানে তুমি এখন আমার সঙ্গে যা যা করবে কাল সকালবেলা উঠে আমি যাতে মনে না রাখতে পারি, তাই তো? তংনিয়ান বলে, তুমি কি করে জানলে? যাই হোক, এসব কথা বাদ দিলাম, আমাদের মধ্যে শুধুমাত্র কলিগের সম্পর্ক, তার থেকে বেশি কিচ্ছু না। ইউনচেন বলে, তংনিয়ান, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা শুনে তংনিয়ান একেবারে অবাক হয়ে যায়। পরের দিন সকালবেলা তংনিয়ান অফিসে ছিল আর চিউচিউকে ফোন করে জিজ্ঞাসা করে যে কালকে রাতে আসলে তংনিয়ান আর ইউনচেন বাড়িতে কি কি করেছে। তংনিয়ান বলে, কিছুই করিনি, তার পরিবর্তে আমি ওকে এমন একটা ড্রিঙ্কস খাইয়েছি যেটা খাওয়ার পরে ওর খুব শরীর খারাপ হয়েছে। আর তুই জানিস, ওটা খাওয়ার পরে ও আমাকে প্রপোজ করেছে। চিউ বলে, তো তুই কি হ্যাঁ বলেছিস? তংনিয়ান বলে, আমি বলেছি আমি জানি না,
কিছুক্ষণ পরেই তংনিয়ানকে দেখা যায় ও তখন একটা মিটিং অ্যাটেন্ড করছিল, আর সেখানে মিটিংটা বোঝাচ্ছিল ইউচেন। স্কুল জীবনে ইউনচেন যখন কিছু বোঝাতো তংনিয়ান তখন ইউনচেনের দিকে হাঁ করে তাকিয়ে থাকতো, আর আজকেও মিটিংয়ে ইউনচেন যখন বোঝায় তংনিয়ান ঠিক ওইভাবেই তাকিয়ে থাকে আর ওর দিকে তাকিয়ে ব্লাশ করতে থাকে আর হাসতে থাকে। ইউনচেন বলে এই প্রজেক্টটার দায়িত্বে ফেংচিন আর তংনিয়ান থাকবে। তো ফেংচিন তখন তংনিয়ানকে ধাক্কা মেরে ওকে বাস্তবে ফেরায়, আর এতক্ষণ মিটিংয়ে কি বুঝিয়েছে তংনিয়ানের সমস্ত কিছু মাথার ওপর দিয়ে গেছে। মিটিং থেকে ইউনচেন যখন বেরোয় ঠিক সেই সময় দূর থেকে রুলিন ওকে ডাকে। রুলিন বলে তুমি কি আজকে রাতে ফ্রি আছো, তাহলে আমরা একসঙ্গে ডিনার করতাম। ইউনচেন বলে তোমার সঙ্গে আমার প্রফেশনাল সম্পর্ক, সেখানে একসঙ্গে ডিনার করার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, এটা আমাকে তংনিয়ান বলেছে তোমাকে দিয়ে দিতে। রুলিন সেই সময় ওটা নিয়ে নেয়। রুলিন বলে একসঙ্গে ডিনার করব বলেছে বলে তুমি এইভাবে আমায় বলবে? ইউনচেন বলে যেটা আমি পছন্দ করি না সেটা তুমি আমাকে কেন বলো? কথাটা বলে ইউনচেন ওখান থেকে চলে যায়। রুলিনের তো তখন খুবই রাগ হয়, আর ওখান থেকে যাওয়ার সময় সেই কানের দুলের বাক্সটা ডাস্টবিনে ফেলে দেয়। ইউনচেন যখন ওখান থেকে অফিসের দিকে আসছিল সেই সময় হঠাৎ করে তংনিয়ানের সঙ্গে ওর ধাক্কা লেগে যায়, আর তংনিয়ানের হাতে থাকা গরম কফি ইউনচেনের জুতোর ওপর পড়ে, যেটা দেখি তংনিয়ান তো ভীষণ ভয় পেয়ে যায়। ইউনচেন না জানি এবার ওকে কত বকবে, কিন্তু ইউনচেন কিছুই বলে না। আর কিছু না বলে ওখান থেকে ইউনচেন চলে যায়। ইউনচেন তখন কিছু এমপ্লয়ীদের প্রজেক্টের ব্যাপারে বোঝাচ্ছিল, আর ইউনচেনকেই দূর থেকে হাঁ করে দেখছিল তংনিয়ান। আর এইভাবেই দেখতে গিয়ে হঠাৎ করে দেওয়ালে তংনিয়ানের মাথা ঢুকে যায়, আর লজ্জায় সেই সময় তংনিয়ান অজ্ঞান হওয়ার নাটক করে সাথে সাথে। ইউনচেন আর ওর অ্যাসিস্ট্যান্ট জাও এটা দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। ইউনচেন সেই সময় তংনিয়ানের কাছে আসে আর ওকে একেবারে সবার সামনে অফিসের মধ্যেই কোলে তুলে নেয়। অফিসের সবাই মিলে তখন তংনিয়ানের অবস্থা দেখে হাসতে থাকে। ইউনচেন তংনিয়ানকে নিয়ে তারপর সোফাতে বসায় আর বলে যে এবার তুমি উঠে পড়তে পারো, এখানে কেউ নেই। তংনিয়ান তখন এই এত লজ্জা কোথায় ঢাকবে। ইউনচেন বলে এর পরের বার থেকে তোমার যখন আমাকে দেখতে ইচ্ছে করবে সরাসরি আমার অফিসে চলে আসবে। তংনিয়ান কি বলবে বুঝতে পারে না, আর বলে যে আসলে আমি বুঝতে পারিনি, ভুল করে লেগে গেছে। রাত হয়ে গেলে সেই ফেংচিয়ান আর তংনিয়ান একসঙ্গে কাজ করছিল অফিসে। ফেংচিয়ান বলে যে মিস্টার হু মানে ওদের আগের কোম্পানির বস বিদেশে চলে যাচ্ছে, তাই আজকে ওদের একটা ফেয়ারওয়েল পার্টি রাখা হয়েছে। সেইখানে যাওয়ার জন্যই তংনিয়ান আর ফেংচিয়ান দুজন মিলে একসঙ্গে অফিস থেকে বেরিয়ে যায়। এরপর ওদের আগের কোম্পানি সেই বসকে দেখা যায়, যার জন্য আজকে সবারই বেশ মন খারাপ, কারণ এই বসের আন্ডারে অনেক দিন ধরে ছিল আর এই বস অনেক ফ্রেন্ডলি ছিল। তবে এখনও বেশ কিছু এমপ্লয়ি এসে পৌঁছয়নি, সেই কারণে বসের মনটা খারাপ যে শেষবারের মতো সবাই এই বসের সঙ্গে একবার দেখা করতেও আসছে না। বস তখন সবাইকে থ্যাংক ইউ বলে যে শেষ দিন পর্যন্ত সবাই বসের সাথে ছিল। ওদের কথা শেষ না হওয়া পর্যন্তই দুজন ওখান থেকে উঠে চলে যায়, কারণ তাদের নাকি বাড়ি ফেরার তাড়া রয়েছে, যেটা দেখে ওই বসের মনটা আরও বেশি করে খারাপ হয়ে যায়। ওখানে শুধুমাত্র ফেংচিয়ান আর তংনিয়ান দুজনেই বসেছিল। সেই বস বলে যে তোমরা দুজন বসে রয়েছো তাতে আমি খুবই খুশি হয়েছি, অন্তত শেষ দিনে দুজন মানুষ তো আমার সাথে আছে। তারপরে ওরা সবাই মিলে অল্প ড্রিঙ্ক করে, আর তংনিয়ান তখন নিজের ফোনে বসের সঙ্গে একটা সেলফিও তুলে নেয়, কারণ ওটা বস নয় ওদের কাছে, ওটা ছিল ওদের ফ্রেন্ড। ওখান থেকে তারপর ফেংচিয়ান আর তংনিয়ান বেরিয়ে আসে, আর ওরা বলতে থাকে যে বসকে ওরা অনেক মিস করবে। ফেংচিয়ান বলে ওই দেখ কে এসেছে। সামনেই দেখা যায় যে ইউনচেন অনেকক্ষণ আগে থেকেই দাঁড়িয়েছিল রাস্তায়, আর ইউনচেনকে দেখে তংনিয়ান তো খুব খুশি হয়ে যায়। তারপর তংনিয়ানকে বাই জানিয়ে ফেংচিয়ান ওখান থেকে চলে যায়। তংনিয়ান বলে তুমি এখানে কি করছো? ইউনচেন বলে তোমাকে পৌঁছে দেওয়ার জন্য। এটা শুনে তো খুব খুশি হয়ে যায় তংনিয়ান। ইউনচেন বলে আজকে বস হুয়ের ফেয়ারওয়েল পার্টি ছিল। তংনিয়ান বলে বস চলে যাবে এটা ভাবলেই আমার মনটা খারাপ লাগছে। ইউনচেন বলে এইভাবেই জীবন চলে, জীবন কারোর জন্যই থেমে থাকে না। তংনিয়ান বলে তাহলে কি তুমিও একদিন এই সমস্ত কিছু ছেড়ে বিদেশে চলে যাবে? ইউনচেন বলে সেটা আমি এখন কি করে বলবো, হতেও পারে। তংনিয়ান বলে কেন? ইউনচেন বলে প্রত্যেকটা মানুষ সারা জীবন একই রকম থাকে না, সবাই বদলায়, তাই আমি এখন নিশ্চিত হয়ে বলতে পারছি না যে আমি সারা জীবন এখানে থাকবো, আবার বিদেশে যে যাবই সেটাও ঠিক নয়। এটা শুনে আবার তংনিয়ান একটু খুশি হয়ে যায়। তংনিয়ান সেই সময় বস হুয়ের দেওয়া সেই গিফট বক্সটা খুলে দেখে ওখানে আগের কোম্পানির একটা ছোট্ট মেডেল ছিল, যেটা পেয়ে তংনিয়ান খুব খুশি হয়ে যায়। তংনিয়ান তখন সেই বস হুয়ের উদ্দেশ্যে একটা ভিডিও বানায় আর বলে যে বস আপনি এটা আমাকে দিয়েছেন, এটাতে আমি ভীষণ খুশি হয়েছি।
আমি চাই আপনি বিদেশে সবসময় ভালো থাকুন আর সুস্থ থাকুন। এরপর ওরা দুজনে একসঙ্গে বাড়ির দিকে যায়। পরের দিন সকাল হয়ে গেলে তংনিয়ানের মুড দারুণ ফুরফুরে হয়ে যায়। ওর এখন সমস্ত কিছুই ভালো লাগছে, কারণ এখন ইউনচেন সেও ওর জীবনে রয়েছে। তাছাড়া ওর বস হু ওকে একটা মেডেল দিয়েছে, এর থেকে ভালো কিছু আর কী বা হতে পারে। এরপরে তংনিয়ান চলে আসে অফিসে, আর অফিসে সেই ও ব্রেকফাস্ট করছিল। সেই সময় ও দূরে কাউকে একটা কথা বলতে শোনে। উকি মেরে দেখে যে সেই চিচি নামের মেয়েটা, যার সঙ্গে ওর আগের অফিসে ঝামেলা লেগেছিল, সেই মেয়েটার সঙ্গে অফিসেরই কেউ একজন একসাথে প্রেম করছে। ওদের তখন লুকিয়ে বেশ কিছু তংনিয়ান ছবি তুলে নেয়। এরপর তংনিয়ান যখন ওখান থেকে অফিসের দিকে আসছিল, সেই সময় একটা লোকের সঙ্গে ওর দেখা হয়ে যায়। এই লোকটাই হচ্ছে জেনভি। এই লোকটার সঙ্গেই চিচি প্রেম করছে লুকিয়ে অফিসে। এই জেনভি নামের লোকটা তংনিয়ানকে দেখে ওর সঙ্গে ফ্লার্টিং করা শুরু করে। তংনিয়ান বুঝতে পারে যে এই লোকটা আসলে খুবই একটা খারাপ। ঠিক সেই সময় ওখানে ইউনচেন চলে আসে, আর ইউনচেন তংনিয়ানকে একটা কাজের বাহানায় ওখান থেকে দূরে সরিয়ে দেয়। ইউনচেন বুঝতে পেরেছে যে এই জেনভি নামের লোকটা আসলেই খারাপ, আর তংনিয়ানের ওপর ওর নজর পড়েছে। ওখান থেকে তংনিয়ান যখন আসছিল, সাশা নামের সেই ম্যানেজার তংনিয়ানকে ডাকে আর বলে যে জেনভি নামের লোকটা থেকে তংনিয়ান যেন দূরে থাকে। তংনিয়ান কারণটা জিজ্ঞাসা করে, কিন্তু সাশা সে কারণটা বলে না। তংনিয়ান বলে ঠিক আছে, আমি দূরে থাকবো। কিছুক্ষণ পরে সে জেনভি নামের লোকটার অফিসে ও তংনিয়ানকে ডেকে পাঠায়। জেনভির আন্ডারে যে ডিপার্টমেন্টটা ছিল, সেখানে বেশ কিছু প্রজেক্ট জেনভি ক্যান্সেল করেছে, আর আরও কিছু প্রজেক্টও ক্যান্সেল করতে চায়। তাই ও তংনিয়ানকে সেগুলো দায়িত্ব দেয়। তংনিয়ান বলে যে ও সেলস ডিপার্টমেন্টে রয়েছে, অন্যান্য ডিপার্টমেন্টের কাজ তো ও জানে না, কিন্তু জেনভি ওকে বলে এই কাজগুলো করতে। তংনিয়ান তখন বেশ চিন্তায় পড়ে যায় যে এবার কি করে করবে ও। তংনিয়ান তখন আরও বলে যে প্রজেক্টগুলো জেনভি ক্যান্সেল করছে, ওগুলো আসলে জেনভির ক্যান্সেল করা উচিত হয়নি। জেনভি তখন বেশ রেগে যায় তংনিয়ানের উপর আর বলে এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, তাছাড়া আমি আপার পোস্টে রয়েছি, তুমি এত বড় কথা কি করে বলতে পারছো। কথাটা বলেই জেনভি তখন ছোঁয়ার চেষ্টা করে তংনিয়ানকে। তংনিয়ান তখন বুঝতে পারে যে সাশা ঠিকই বলেছে, আসলে এই জেনভি নামের লোকটা খুব খারাপ। তংনিয়ান বলে আপনি চাইলেই সমস্ত কিছু করতে পারবেন না। কথাটা বলে ওখান থেকে তংনিয়ান চলে যায়। ওখান থেকে বেরিয়ে এই প্রজেক্টগুলো ক্যান্সেল করার ব্যাপারে তংনিয়ান সোজা চলে আসে ডিরেক্টর চেনের কাছে, যদি ডিরেক্টর চেন কিছু হেল্প করতে পারে। কিন্তু ডিরেক্টর চেনেরও সাহস নেই জেনভির ওপর কথা বলার জন্য, তাই এই ব্যাপারে ডিরেক্টর চেন থাকতে পারবে না, সেটাই তংনিয়ানকে বলে দেয়। এরপর তংনিয়ান আরও বেশ কিছু জনের কাছে ওই ফাইলগুলো নিয়ে যায়, কিন্তু কেউই তংনিয়ানকে সাহায্য করে না। সবারই মনের মধ্যে একটা ভয়, কারণ জেনভির ওপর কেউ কথা বলবে না। এই সময় ইউনচেনের সঙ্গে তংনিয়ানে দেখা হয়ে যায়। তংনিয়ান বলে তুমি কি আমাকে হেল্প করতে পারবে। ইউনচেন বলে কি হেল্প। তংনিয়ান তখন সেই ফাইলটা ইউনচেনকে দিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট যাও তখন বলে তংনিয়ানের সাহস আছে বলতে হবে, এই ব্যাপারটা নিয়ে কোম্পানিতে কারোরই কোনো মাথা ব্যথা নেই। তংনিয়ান বলে আমি চাই না কোম্পানির ক্ষতি হোক। অন্যদিকে সেই জেনভিকে দেখা যায়, আর ওর কাছে খবর চলে আসে যে তংনিয়ান সেই ক্যান্সেল হওয়া প্রজেক্টগুলোকে আবার শুরু করার চেষ্টা করছে, যেটা শুনে জেনভি মোটেই খুশি হয় না। সেদিন অফিস ছুটি হয়ে গেলে তংনিয়ান যখন বেরোচ্ছিল, ঠিক সেই সময় জেনভি তংনিয়ানকে ফোন করে আর নিজের কেবিনে ডাকে। তংনিয়ান বলে আজকে তো অফিস ছুটি হয়ে গেছে, আমি কালকে দেখা করব, কিন্তু জেনভি ওকে এখনই আসতে বলে। তংনিয়ানের তখন আর কিছু করা নেই, ওপর মহলে অর্ডার বলে কথা। এরপর তংনিয়ান চলে আসে জেনভির সঙ্গে দেখা করতে। জেনভি প্রথমে ওকে বসতে বলে। জেনভি তখন উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে, যে উত্তরগুলো একদমই তংনিয়ানের দিতে ইচ্ছে করছে না। তংনিয়ান সেই সময় জেনভির কম্পিউটারের কাছে আসে কিছু ডিটেলস বার করার জন্য। সেই সময় জেনভি তংনিয়ানের অনেক কাছে চলে আসে ইচ্ছে করে, যে ব্যাপারটা তংনিয়ান দেখে খুব ভয় পেয়ে যায়। তংনিয়ান ওখান থেকে চলে যেতে লাগলে জেনভি তখন তংনিয়ানকে আটকায়, কিছুতেই যেতে দেয় না। তংনিয়ান তখন বলে যে আমাকে ছেড়ে দিন, কিন্তু জেনভি নামের লোকটা তো ভীষণই অসভ্য। জেনভি তখন তংনিয়ানের মুখে হাত দিতেই যাবে, ঠিক সেই সময় ইউনচেন চলে আসে আর জেনভিকে খুব জোরে মারে। ইউনচেন তখন আবারও মারতে যাবে, কিন্তু তংনিয়ান ইউনচেনকে আটকায়। জেনভি বুঝে যায় ও ইউনচেনের কাছে ধরা পড়ে গেছে। এরপর ইউনচেন তংনিয়ানকে নিয়ে অফিস থেকে বেরিয়ে আসে। ইউনচেন বলে ওই লোকটা তোমায় ডাকলো আর তুমি কেন গেলে। তংনিয়ান তখন বলে যে ও আসলে ওই লোকটার কাছে মানে জেনভির কাছে যাওয়ার আগে ইউনচেনকে মেসেজ করে জানিয়ে দিয়েছিল, তাই তো ইউনচেন একদম সঠিক সময় পৌঁছতে পেরেছে। ইউনচেন বলে আমি যদি দেরি করতাম তাহলে কি হতো। তংনিয়ান বলে আমাকে আর বকো না প্লিজ, আমি তোমাকে প্রমিস করছি তোমাকে না বলে আমি আর এখন কিচ্ছু করব না। ইউনচেন বলে ঠিক আছে চলো আমি তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিই। তংনিয়ান এরপর বাড়ি এসে ওয়াশরুমে ওর গা হাত পাগুলো ভালো করে ডোলে ডোলে ধুচ্ছিল। ওর যেন মনে হচ্ছিল জেনভি একটা অসভ্য লোক ওর গায়ে ছুঁয়েছে, মানে ওর গাটা অপবিত্র হয়ে গেছে। ও
ওয়াশরুম থেকে বাইরে বেরোতেই ওর তখন চিউচিউয়ের সঙ্গে দেখা হয়ে যায়। তোংনিয়ান মন খারাপ করে বলে, এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে তারা খুব বাজে। চিউচিউ তখন কোনো উত্তর না দিয়ে তোংনিয়ানকে বাইরে বার করে ও ভেতরে ঢুকে যায়, কারণ ওর খুব জোরে পটি পেয়েছে। কিন্তু তোংনিয়ানের মনটা তখনও খারাপ ছিল। অন্যদিকে ইউনচেনকে দেখা যায় এত রাত হয়ে গেলেও ও তখনও কাজ করছিল। ও তখন তোংনিয়ানকে মেসেজ করে বলে, তুমি ঠিক আছো? তোংনিয়ান কিন্তু তখন কান্না করছিল। আসলে কোনোদিনও ওর সঙ্গে এরকম ঘটনা ঘটেনি, তাই তোংনিয়ান কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছে না। পরের দিন অফিসে একটা মিটিং দেখা যায়। সে সময় ইউনচেন সবাইকে অ্যানাউন্স করে যে এই কোম্পানি থেকে জানভিকে বের করে দেওয়া হয়েছে, কারণ এই অফিসের এমপ্লয়ির সঙ্গে সে অসভ্যতামি করেছে। এরপর অফিস থেকে তোংনিয়ান যখন হেঁটে বেড়ায় ওকে নিয়ে সবাই গসিপ করা শুরু করে। আসলে ওর জন্য তো জেনভির চাকরিটা চলে গেছে, আর জেনভি আর ওর মধ্যে কি হয়েছে বাকিরা এই নিয়েই আলোচনা করছিল। এরপরে সাশা তোংনিয়ানকে টানতে টানতে আলাদা একটা জায়গায় নিয়ে আসে। সাশা বলে, আমি না তোমাকে বলেছিলাম তোংনিয়ান যে জেনভি থেকে দূরে থাকবে? তোংনিয়ান সেই সময় বুঝতে পারে যে এই জেনভি সাশার সঙ্গেও নিশ্চয়ই কিছু করেছে। তোংনিয়ান জিজ্ঞাসা করে, কি হয়েছে আমাকে সবটা খুলে বলো। সাশা বলে, 6 মাস আগে আমি প্রোডাকশন ডিপার্টমেন্টে জব করতাম। সব সময় জেনভি আমাকে উল্টোপাল্টা মেসেজ করতো, ভুলভাল ইশারা দেখাতো। তারপরে একদিন ও আরও ভয়ঙ্কর কাজ করলো, আমাকে ফিজিক্যালি হ্যারাস করলো। তোংনিয়ান এই কথাটা শুনে জেনভির ওপর ওর আরও বেশি করে রাগ হচ্ছিল। তোংনিয়ান বলে, আচ্ছা তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমরা দুজন মিলে জেনভিকে শাস্তি দিতে পারবো। সাশা তখন হেল্প করবে বলে রাজি হয়ে যায়, আর ফোনটা বের করে বলে, জেনভির সঙ্গে আমার চ্যাট সমস্ত কিছু রয়েছে, আর কিছু রেকর্ডেড ফোন কলও রয়েছে। এটা পেয়ে তোংনিয়ান অনেক খুশি হয়। এরপর তোংনিয়ান সেই রেকর্ডেড কলগুলোর সাথে নিজের কিছু প্রমাণ সমস্ত কিছু এক জায়গায় করতে থাকে। জেনভিকে ওকে শাস্তি দিতেই হবে। এরপর ইউনচেনের কাছেও সেই রিপোর্টগুলো চলে আসে জেনভি যে প্রজেক্টগুলো ক্যান্সেল করেছিল। এবার ইউনচেনও তো যেন জেনভির ওপর আরও বেশি করে রেগে যায়। এরপর একটা ইউনচেন মিটিং রাখে। সেখানে সবার কাছে বলা হয় যে জেনভি নামের লোকটা আসলেই অনেক খারাপ, তাছাড়া ও ফিমেল এমপ্লয়ীদের ওপর অনেক হ্যারাস করে। কিন্তু ওখানে থাকা যে সিনিয়র অফিসাররা ছিল কেউই বিশ্বাস করে না, তাতে করে জেনভি যেন আরও সাহস পেয়ে যায়। এটা যখন তোংনিয়ান জানতে পারে, তোংনিয়ানের কিছুই ভালো লাগে না, খুব মন খারাপ হয়ে যায় যে এত বড় একটা পাপী, তার কোনো শাস্তি নেই। ওকে তখন সাহস দিতে থাকে চিউচিউ। চিউচিউ বলে, একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তুই দেখিস। রাত হয়ে গেলে তোংনিয়ান বাড়ি থেকে বেরিয়ে যায় মন খারাপ করে। আসলে ওর কিছুই ভালো লাগছে না। সেই সময় বেখেয়ালে রাস্তা পার হওয়ার সময় গাড়ি ধাক্কা লাগতেই যাবে, কিন্তু ইউনচেন ওকে বাঁচিয়ে নেয়। আর তোংনিয়ানকে বাঁচাতে গিয়ে ইউনচেন নিজেই হাতে অনেকটা চোট পেয়ে যায়। কিন্তু ইউনচেন তোংনিয়ানকে বলে ও একদম ঠিক আছে, ওর কোনো জায়গায় লাগেনি। এরপরে তোংনিয়ান আর ইউনচেন একসঙ্গে তোংনিয়ানের বাড়ি আসে। আর সোফার পেছনে সে সময় চিউচিউ লুকিয়েছিল। আসলে কারেন্ট অফ হয়ে গেছে, আর কারেন্ট অফ হয়ে গেলে চিউচিউ খুব ভয় পায়। তোংনিয়ানের সাথে তো ইউনচেনও এসেছে, আর চিউচিউ তখন দেখে যে ইউনচেন ওখানে বসে আছে। এটা দেখে চিউচিউ যেন আরও বেশি ভয় পেয়ে যায়। চিউচিউকে সেই সময় বাইয়াং কল করে ডাকে, আর চিউচিউ বেরোনোর সময় বলে যায় যে আজকে নাকি বাইয়াংয়ের সঙ্গে ওর ক্যান্ডেল লাইট ডিনার রয়েছে, সেই জন্য ও বেরিয়ে যাচ্ছে। এটা বলেই চিউচিউ তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যায়। তোংনিয়ান যখনই ফোনের ফ্ল্যাশটা ইউনচেনের দিকে দেয় তখন বুঝতে পারে যে ইউনচেন আসলে আঘাত পেয়েছে। এরপর ইউনচেনের কোমরে ব্যান্ডেজ করে দেয়। আসলে সেই সময় তোংনিয়ানকে বাঁচাতে গিয়ে ও আঘাত পেয়েছিল। তোংনিয়ান সেই সময় দেখে যে ইউনচেনের বডিটা কি দারুণ সেক্সি, আর এটা দেখে তোংনিয়ানের তো আরও বেশি করে নার্ভাস ফিল হচ্ছিল। তোংনিয়ান বলে, আমি কিন্তু ভালো করে ব্যান্ডেজ করতে পারি না, আমার মনে হয় হসপিটালে গেলে ভালো হবে। ইউনচেন বলে, এটা তেমন কিছু সিরিয়াস নয়, ঠিক হয়ে যাবে, কিন্তু আমি এখন বাড়ি যেতে চাই। এরপরে তোংনিয়ান ইউনচেনকে নিয়ে চলে আসে ওরই বাড়িতে। তোংনিয়ান বলে, স্নান করার সময় তোমার এই আঘাতটা যেন না ভেজে, আমি কালকে এসে আবার এই ব্যান্ডেজটা চেঞ্জ করে দেব। কথাটা বলে তোংনিয়ান যখনই উঠে চলে যাবে সেই সময় ইউনচেন ওর হাত ধরে টেনে একেবারে ওর কোলের ওপর শুয়ে নেয়, আর বলে, আজকে রাতটা এখানে থেকে যাও। এটা শুনে তোংনিয়ান তো একেবারে অবাক হয়ে যায়, আর বলে, এটা অসম্ভব। ইউনচেন বলে, তোমাকে বাঁচাতে গিয়েই তো আমার আঘাত লেগেছে, আর আমি তোমাকে একটা দিন থাকতে বলছি, তুমি থাকবে না? তোংনিয়ান তখন আর কি করবে, রাজি হয়ে যায়। ইউনচেন বলে, আমাকে এক্ষুনি শার্টটা চেঞ্জ করতে হবে, আর আমার মনে হয় তোমার হেল্প লাগবে। এটা শুনে তোংনিয়ান তো একেবারে ভয় পেয়ে যায়, মানে ওকে কি এখন ইউনচেনের শার্ট খুলে দিতে হবে? এরপরে ইউনচেন নিজের শার্টের একটা একটা করে বোতাম খুলতে শুরু করে, আর তখন খুবই লজ্জা লাগছিল তোংনিয়ানের। ইউনচেন যখন শার্টটা খুলতেই যাবে তোংনিয়ান বলে, ইউনচেন তুমি প্লিজ অন্য রুমে গিয়ে শার্টটা চেঞ্জ করো। ইউনচেন তখন আর কি করবে, ওখান থেকে উঠে চলে যায়।
কিছুক্ষণ পরে ইউনচেন শার্ট চেঞ্জ করে আবারও তংনিয়ানের কাছে চলে আসে। আর তারপর আবারও দুজন মিলে একসঙ্গে অফিসের ওই প্রবলেমগুলো নিয়ে আলোচনা শুরু করে। ইউনচেন বলে, তোমাকে এসব ভাবতে হবে না, আমি সবটা দেখে নিচ্ছি। কিছুক্ষণ পরে তংনিয়ান বলে, এবার আমি ঘুমোতে যাই। ইউনচেন বলে, তুমি আমার রুমে ঘুমাও আর আমি এই সোফাতে ঘুমিয়ে যাব। তংনিয়ান বলে, ধুর, সেটা হয় না। ইউনচেন বলে, তাহলে কি আমরা একসঙ্গে ঘুমাবো? তংনিয়ান গুড নাইট বলেই ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায় লজ্জায়। আর ইউনচেন তখন হাসতে থাকে। পরের দিন সকালবেলা তংনিয়ান ঘুম থেকে উঠে টিভিতে নিউজ দেখতে পায় যে ওদেরই কোম্পানি যে জেনভি নামের অসভ্য লোকটা সে আজকে শাস্তি পেয়েছে, মানে ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। এটা দেখে তংনিয়ান খুব অবাক হয়ে যায় যে হঠাৎ করে পুলিশ জেনভিকে অ্যারেস্ট করলো কেন। তখনই ইউনচেন সমস্ত কিছু জানায় যে ও অলরেডি পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত এভিডেন্স জমা করে দিয়ে এসেছে, আর সেই জন্যই পুলিশ জেনভিকে অ্যারেস্ট করেছে। এখন তংনিয়ানের চিন্তা করার আর কোনো কারণ নেই। তংনিয়ান নিশ্চিন্তে অফিসে যেতে পারবে। তংনিয়ান সেই সময় সবেমাত্র ব্রেকফাস্ট করতে যাবে, হঠাৎ করে ওর মনে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে ও তো ব্রাশটাই করতে ভুলে গেছে। এরপর ওয়াশরুমে গিয়ে যে ব্রাশটা দেখেছে ওই ব্রাশটা নিয়েই ও ব্রাশ করা শুরু করে। সেই সময় ওর কাছে চলে আসে ইউনচেন আর বলে, তুমি কি জানো এই ব্রাশটা আমার? এটা শুনে তংনিয়ান তো খুব লজ্জায় পড়ে যায় আর অবাকও হয়ে যায়। তারপর বলে, কোনো ব্যাপার না। এটা বলে ও ব্রাশ দিয়ে আবারও ব্রাশ করা শুরু করে, যে ব্যাপারটা ইউনচেনের খুব ভালো লাগে। এরপরে তংনিয়ান অফিসে চলে আসে। সেই সময় রোলিন তংনিয়ানের কাছে আসে। আসলে রোলিনকে তংনিয়ান ডেকেছিল। তংনিয়ান বলে, আমি আপনাকে কিছু কথা বলার জন্য এখানে ডেকেছি। রোলিন বলে, বলো। তংনিয়ান বলে, আমি জানি আপনি হয়তো কোনোভাবে ইউনচেনকে পছন্দ করেন বা ভালোবাসেন, তবে একটা কথা, ইউনচেন আর আমার সম্পর্ক অনেক বছর আগে থেকে। যদিও আমাদের মধ্যে মাঝখানে অনেক বছর সম্পর্ক ছিল না, কিন্তু আমরা একে অপরকে সবসময় ভালোবেসে এসেছি। আর এখন আমরা রিলেশনশিপে রয়েছি, তাই প্লিজ আমাদের জীবনে এসে আমাদের জীবনটাকে হ্যাম্পার করবেন না। কথাগুলো রোলিনের একদমই পছন্দ হয় না, সেটাও মুখ দেখেই বোঝা যায়। রোলিন বলে, তংনিয়ান, তোমার ভয় করছে না যে আমি তোমাকে এক্ষুনি চাইলে ফায়ার করে দিতে পারি? ইউনচেন পেছন থেকে এসে বলে, না, তুমি পারো না। এই কোম্পানির ডিরেক্টরের পারমিশন ছাড়া তুমি কাউকে এই কোম্পানি থেকে ফায়ার করতে পারো না। রোলিন ইউনচেনের কথা শুনে একেবারে অবাক হয়ে যায়। এরপরে ইউনচেন তংনিয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। সেদিন অফিস ছুটি হয়ে গেলে তংনিয়ান আর ইউনচেন একসঙ্গে ইউনচেনের বাড়িতে আসে। এরপরে তংনিয়ান যখন বেডরুমের ভেতরে ঢোকে দেখতে পায় যে ওর পছন্দের সমস্ত কিছু দিয়ে বেডরুমটা সাজানো রয়েছে। এটা দেখে তংনিয়ান তো খুব খুশি হয়ে যায়। এরপর তংনিয়ান পুরো ঘরটাই ঘুরে ঘুরে দেখতে থাকে। ও দেখতে পায় যে আজকে এখানে দুটো ব্রাশের সেট রয়েছে, একটা ওর আর একটা ইউনচেনের। মানে ইউনচেন চায় তংনিয়ান যাতে পার্মানেন্টলি এখানে চলে আসে। এগুলো দেখে তংনিয়ান ভীষণ হ্যাপি হয়ে যায়। ওই ঘর থেকে বেরিয়ে তংনিয়ান তারপর চলে আসে ইউনচেনের কাছে আর বলে, এগুলো তুমি সব আমার জন্য সাজিয়ে রেখেছো? ইউনচেন বলে, না, আমার ফিউচার ওয়াইফের জন্য। তংনিয়ান বলে, ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম তুমি এগুলো আমার জন্য রেখেছো। ইউনচেন বলে, ভুলভাল বকো না, আমি রান্না করতে যাচ্ছি। এরপরে ইউনচেন বেশ কিছু রান্না করে ফেলে আর তারপর রাত হয়ে গেলে দুজন মিলে একসাথে খেতে বসে। ইউনচেন দেখে যে তংনিয়ান ওর দিকে কেমন করে একটা তাকিয়ে আছে। তংনিয়ান বলে, তুমি আমাকে ফেক আইডি থেকে এতদিন মেসেজ করতে, তাই না? এটা শুনে ইউনচেন একেবারে অবাক হয়ে যায় যে যা, ধরে ফেললো তো তংনিয়ান। এখন ইউনচেন কি করবে, কি বলবে তংনিয়ানকেও? ইউনচেন কোনো কথা না বলে তাড়াতাড়ি করে খেতে থাকে। এরপর তংনিয়ান টানতে টানতে ইউনচেনকে নিয়ে আসে আর বলে, আমি তোমার ফোন চেক করে সেই সমস্ত কিছু দেখে ফেলেছি। তুমি সত্যি ফেক আইডি থেকে এতদিন আমার সঙ্গে লুকিয়ে কথা বলে গেলে? ইউনচেন বলে, কি করব, তুমি তো আমার আসল অ্যাকাউন্টটা উইচ্যাট থেকে ব্লক করে রেখেছো। এরপর তংনিয়ান ইউনচেনের কানে কানে কিছু একটা বলে। ইউনচেন বলে, কখনোই না। তংনিয়ান বলে, কেন? তুমি যদি আমার কথা রাজি না হও আমি তাহলে কিন্তু এক্ষুনি চলে যাব। কথাটা বলেই তংনিয়ান যখনই চলে যাচ্ছিল ইউনচেন ওর হাত ধরে আটকায় আর বলে, ঠিক আছে, সব করব। এরপর ইউনচেনকে দেখা যায় ও তখন কি সুন্দর করে সেজেছে। আসলে তংনিয়ানের এটাই ইচ্ছে ছিল যে ও ইউনচেনকে এই রূপে দেখবে আর ইউনচেন এরকম সেজে তংনিয়ানের অনেক যত্ন করবে। সত্যি সত্যি ইউনচেনকে কিন্তু ভীষণ কিউট লাগছিল। তংনিয়ান বলে, আমার সঙ্গে যা করেছো করেছো, অন্য কোনো মেয়ের সঙ্গে কিন্তু ফ্ল্যাট করা চলবে না। ইউনচেন সমস্ত কিছু মেনে নেয় আর সেদিন রাতে ইউনচেন আর তংনিয়ান একই সাথে ঘুমায়। পরের দিন সকালবেলা তংনিয়ান ঘুম ভাঙলেই দেখে ইউনচেন আবারও কাজ নিয়ে ব্যস্ত। তবে কালকের কথা ভেবে তংনিয়ান ব্লাশ করতে থাকে। এরপর তংনিয়ান উঠে ইউনচেনের কাছে আসে আর বলে, এত সকালবেলা উঠে তুমি কি করছো?
ইউনচেন তখন বলে, আমি দেখছিলাম বিয়ের ভেন্যুটা ঠিক কিরকম হওয়া উচিত। অফিসের নিয়ম আছে না, 6 মাসের মধ্যে যদি আমি বিয়ে করি তাহলে পুরো খরচা অফিস দেবে, তাই ভাবছি বিয়েটা তাড়াতাড়ি সেরে নিই। তংনিয়ান বলে, তুমি তো ডিরেক্টর, তুমি এটা করতে পারো না? এরপর তংনিয়ান ইউচেনের অনেকগুলো টি শার্ট নিয়ে নেয়, আর কোনটা পরবে বুঝতে পারছিল না। আসলে ওর ইউনচেনের জামাগুলো পরতে খুব ইচ্ছে করছে। তারপর দুজন মিলে বেরিয়ে পড়ে ঠিক সেই জামাগুলো পরে যেগুলো ওরা স্কুল জীবনে পরতো। তবে সেই আগের জামাটা এখন ইউনচেনের গায়ে অনেকটাই ছোট হয়ে গেছে। ওরা দুজন মিলে তখন ফিউচার প্ল্যানিং করতে থাকে যে বিয়ের পরে ওরা কোথায় হানিমুনে যাবে, তার আগেই বা কি করবে। তংনিয়ান বলে, আচ্ছা তোমার মনে আছে আমরা স্কুল জীবনে একসাথে কি করতাম? ইউনচেন বলে, সব মনে আছে। আমি কি সেই দিনগুলো কখনো ভুলতে পারি? এটা শুনে তংনিয়ান অনেক খুশি হয়ে যায়। এরপর যখন দুজন মিলে আবারও হাঁটতে থাকে, তংনিয়ান বলে, তুমি আমাকে এখনও জিজ্ঞাসা করনি যে আমি সেদিন ব্রেকআপটা কেন করেছি। ইউনচেন বলে, আমি জানি নিশ্চয়ই কোনো কারণ হয়েছিল, কিছু থেকে তুমি কষ্ট পেয়েছিলে বলেই ব্রেকআপ করেছিলে। তংনিয়ান বলে, গত 10 বছরে তুমি একটুও বদলাওনি। আসলে 10 বছর আগে আমি শুনতে পেয়েছিলাম তুমি কলেজের প্রফেসরের সঙ্গে আলোচনা করছিলে তুমি বিদেশে চলে যাবে। সেটা শোনার পরে আমি এটা কিছুতেই মেনে নিতে পারিনি যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে দূরে। তাই তো আমি অনেক কষ্ট থেকে তোমার সাথে ব্রেকআপ করেছিলাম। ইউনচেন বলে, তুমি সত্যি ভেবে নিয়েছিলে যে আমি তোমাকে ছেড়ে বিদেশে চলে যেতাম? তংনিয়ান বলে, আর সেই জন্যই তো ব্রেকআপ করেছিলাম। আমি এটাও ভেবেছিলাম বিদেশে গিয়ে তুমি হয়তো চেঞ্জ হয়ে যাবে আর আমার সঙ্গে থাকবে না। কিন্তু পরে আমি জানতে পেরেছিলাম যে তুমি বিদেশে যাওনি, কিন্তু আমি ব্রেকআপ করেছিলাম বলে আমার খুব লজ্জা করছিল তোমার সামনে গিয়ে দাঁড়াতে। পরে ভেবেছিলাম তুমি হয়তো নিশ্চয়ই আমার কাছে আসবে, কিন্তু তুমিও আর এলে না। আর দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। সেই সময় ইউনচেনের মা ইউনচেনকে কল করে। ইউনচেন বলে, আমি এখন তোমার হবু বৌমার সঙ্গে ঘুরছি। যেটা শুনে তংনিয়ানের খুব ভালো লাগে, আর লজ্জা পেয়ে ওখান থেকে চলে যেতে গেলেই ইউনচেন ওকে টেনে নিয়ে জড়িয়ে ধরে। ইউনচেন বলে, আমি তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। তংনিয়ান তখন শক্ত করে ইউনচেনকে জড়িয়ে ধরে। ফ্ল্যাশব্যাকে তখন সেই সিনটা দেখানো হয় যেদিন ওদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে যায়, ওরা দুজনের থেকে আলাদা হয়ে যায়। সেদিন যদি ওরা সমস্ত ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে নিত তাহলে ওরা দুজনে এক হতে পারতো। এই 10টা বছর ওদের দুজনকে কষ্ট পেয়ে আলাদা থাকতে হতো না। আর এখানেই শেষ হয়ে যায় আজকের গল্পটা।